দেখো, দেখতে পাচ্ছ? হুম, হুম, শুভ্রজিৎ মন্ডল। দেখো, চলো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, প্রথমে ওর ডাউটসটা কিছু ক্লিয়ার করে দেওয়া যাক। হ্যাঁ, ডাউট ক্লিয়ার। দেখো, ও হচ্ছে এসএইচও প্রবলেমের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুগুলো যারা পরীক্ষায় তোমাকে যেভাবে করতে হবে আর কি, মানে বেসিক্যালি ইন্টিগ্রেশন করে করতে হবে, সেটা কেমন করে করবে আর কি। হুম, সেটা ধরো, যেগুলো তোমার জাস্ট জিরো হয়ে যাচ্ছে অড ফাংশন বলে সেরকম কিছু আমি করছি না। আমি যেগুলো জিরো হয় না, লেটস সে এক্স স্কোয়ার বা পি এক্স স্কোয়ার, তার অ্যাভারেজটাকে বের করি সিম্পল হারমোনিক অসিলেটর রেখে। তাহলে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তুমি এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করবে ফর দ্য গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটের জন্য আমি এক্স স্কোয়ার অ্যাভারেজটাকে বের করতে চাইছি। আচ্ছা, যেভাবে ইন্টিগ্রেশন করে আমি করতে চাইছি সেইটাই যদি তোমার আরবিটারি স্টেটের জন্য হয় তুমি কিন্তু করতে পারবে না, কারণ আরবিটারি স্টেটের জন্য ওয়েভ ফাংশনে খুব কমপ্লিকেটেড একটা বেশ বড় ফর্ম থাকে। তো হ্যাঁ, যদি আমি ধরো 10th এক্সাইটেড স্টেটে যদি আমি আজকে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটাকে লিখে একটা বড় একটা এক্সপ্রেশন বেরোবে, সেখান থেকে অত বড় কাজ তোমাকে করতে দেবে না। তোমাকে যেটা করতে দেবে গ্রাউন্ড স্টেটের জন্যই করতে দেবে। আচ্ছা, গ্রাউন্ড স্টেটের যদি করতে দেয় তাহলে এটা কি হবে, যদি নর্মালাইজ ওয়েভ ফাংশন তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই জিরো এক্স মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আপনার স্ক্রিনটা আমাদের কাছে বিজি আসছে। এগিয়ে আসছে, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। হেজি, হেজি ঠিক করে দিতে হবে, হেজি আসার কথা। দাঁড়াও এক সেকেন্ড, আমি নতুন এতে করছি, জয়েন করছি, মানে কেটে গেলে আমি আবার চলে আসবো। দাঁড়াও এক সেকেন্ড। কোথায় গেল? আয় বাবা আয়। ট্রাইং টু রিকানেক্ট বলছে কিন্তু রিকানেক্ট হচ্ছে না কেন? হুম, আচ্ছা আমি, হ্যাঁ আমি কেটে গিয়ে আরেকবার জয়েন করলাম। দেখো এখন দেখতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ স্যার। ঠিক আছে? হুম, ঠিক আছে। দেখো, আচ্ছা যেটা হচ্ছে যে তুমি যখন এক্স স্কোয়ার অ্যাভারেজটাকে বের করবে ফর দ্য গ্রাউন্ড স্টেট, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে ইন্টিগ্রাল আবার অল স্পেস মানে একটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন এক্স স্কোয়ার অপারেটরটা সাই জিরো এক্স ডিএক্স, এটা কার জন্য না ফর নর্মালাইজড ওয়েভ ফাংশন। নর্মালাইজড ওয়েভ ফাংশন মানে যেটা ডিনোমিনেটরে পার্টটা, যেটা ডিনোমিনেটরে তো কি থাকতো ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই স্টার জিরো এক্স সাই এক্স ডিএক্স, এই যে পার্টটা, এই পার্টটা আমাকে আর লিখতে হচ্ছে না আর কি। ঠিক আছে, তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশনের জন্য তোমার ডিনোমিনেটর লেখার দরকার পড়ছে না। তো ভালো। তাহলে এটা কি হলো দেখো, এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি
তোমার এক্স স্কোয়ার অপারেটর মানে এক্স স্কোয়ার ইটসেলফ, আর এক্স স্কোয়ার অপারেটর ফাংশনের উপরে কাজ করলে হচ্ছে সেইটাই ফেরত দেয় বলে আমি আর নতুন করে লিখছি না। আর সাই জিরো এক্স তার এটা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার, মানে অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনটা কত, ওয়েভ ফাংশনটা দেখো সাই জিরো এক্সটা হচ্ছে তোমার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি গাউসের ওয়েভ ফাংশনটা। তাহলে আমি তার যদি স্কোয়ার করে ফেলি আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেল এটা। তো দেখো এই ইন্টিগ্র্যান্ড যেটা, সেই ইন্টিগ্র্যান্ড একটা ইভেন ফাংশন, তাহলে ইভেন ফাংশন হলে তুমি এটা কাজ করো 2 করে দাও, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2টা রেখে দাও, আর তার সঙ্গে হচ্ছে তুমি ইন্টিগ্রাল এটাকে 0 থেকে ইনফিনিটি করে দাও, এক্স স্কোয়ার করে দাও ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স করে দাও এটা। আচ্ছা এবারে এই টাইপের যে ইন্টিগ্রেশন, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, তার ফর্মুলা মুখস্থ থাকলে এক রকমের তো ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে তোমার মুখস্থ থাকে না, মানে আমি তো মুখস্থ রাখতে পারি না। সেখানে আমি এই টাইপের যখনই কোনো ইন্টিগ্রেশন আসে, সেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম হোক বা হারমোনিক অসিলেটর প্রবলেম হোক, আমি পুরোটাকে গামা ফাংশন দিয়ে সলভ করি। আর গামা ফাংশন দিয়ে সলভ করার জন্য তোমার আমি তোমাকে কিছুটা ব্যাকগ্রাউন্ড আগে বলে দিই, মানে এই ধরনের জিনিস তোমার সলভ করার জন্য একটুখানি বলে নিই যে মানে এরকম পর্যন্ত লিখে ফেলতে পারবে, এরপরে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনটা। তার জন্য আমি কিছুটা ব্যাকগ্রাউন্ড বলি, মানে এটা যারা আমার কাছে পড়েছো তারা জানো, কারণ এই ধরনের জিনিস আমি আগে অনেক ইউজ করেছি অনেক জায়গাতে। ব্যাকগ্রাউন্ডটা কি, তোমার এই ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই টাইপের যদি কোনো একটা ইন্টিগ্রেশন থাকে, সেইটাকে সিম্বলিক্যালি বলা হয় গামা এন, মানে দিস ইজ গামা ফাংশন। ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হচ্ছে তোমার গামা এন, এইটা। আচ্ছা এবারে একটা রেকারশন রিলেশন আছে, গামা এন প্লাস 1টা হচ্ছে তোমার এন গামা এন হয়ে যায়, এবং এটা অটোমেটিক্যালি এন ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে হোয়েন এন ইজ এ পজিটিভ ইন্টিজার, এইটা। মানে ধরো গামা 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল, গামা 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল, গামা 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি। আচ্ছা এবারে যদি তোমার এই এনটা ইন্টিজার না হয়ে কিছু ফ্র্যাকশন বা কিছু হয়, তাহলে তুমি দেখবে এই ফর্মুলা যখন তুমি কাজে লাগাবে, ধরো গামা 3/2 করতে চাইছো, গামা 3/2 মানে যে গামা হাফ প্লাস 1 অর্থাৎ হাফ গামা হাফ, বা গামা 5/2 করতে চাইছো, তার মানে এটা হবে গামা 3/2 গামা হাফ ইন্টু মানে তোমার সরি 3/2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ। তাহলে আলটিমেটলি দিনের শেষে তুমি গামা হাফে গিয়ে শেষ করবে, গামা হাফের ভ্যালুটা কিন্তু তোমার জানার দরকার পড়ে, তার ভ্যালুটা হচ্ছে রুট পাই, এইটা। দেখো এইটুকু ইনফরমেশন তুমি যদি জানো না, তাহলে এই টাইপের যে কোনো ইন্টিগ্রেশন তুমি করে ফেলতে পারছো। মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে প্রচুর ইন্টিগ্রেশন আসবে, সেগুলো তুমি করে ফেলতে পারবে। হারমোনিক অসিলেটর প্রবলেমে প্রচুর ইন্টিগ্রেশন আসবে, সেগুলো তুমি করে ফেলতে পারবে। ম্যাক্সওয়েল পিট ডিস্ট্রিবিউশনে প্রচুর ইন্টিগ্রেশন আসবে, সেইগুলো তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে, তাই এটা তোমাকে মাথায়, তাহলে লিমিটটা খেয়াল রাখবে 0 থেকে ইনফিনিটি, আর ফর্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর ই এর মাথায় মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা আনফরচুনেটলি এই যে ইন্টিগ্রেশনটা তোমাকে করতে বলা হয়েছে, সেখানে এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, তা তুমি কি করবে এখানে, তা তুমি যেটা করবে এখানে, এই আলফা এক্স স্কোয়ারটাকে তুমি জেড বা কিছু ধরে নাও। বললাম যে লেট আলফা এক্স স্কোয়ারটা হচ্ছে তোমার জেড, কারণ মাথায় জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস জেড বা ই টু দি পাওয়ার মাইনাস টি এরকম থাকবে ই এর মাথায়। তাহলে এই যা ই এর মাথায় যা থাকবে সবটাকে ধরে তুমি জাস্ট জেড বা কিছু একটা ধরে নাও। তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে, এই ডেরিভেটিভ করলে কি হবে, 2 আলফা এক্স ডিএক্স, এটা হচ্ছে ডিজেড হচ্ছে, তাহলে এখান থেকে ডিএক্সটাকে কত হচ্ছে দেখো, ডিজেড বাই 2 আলফা এক্স, তাহলে ডিজেড বাই 2 আলফা এক্স এর জায়গায় কত হবে, রুট ওভার অফ জেড বাই আলফা, তাহলে কত হলো, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড বাই হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ আলফা, এটা হলো। এবং অ্যাট দ্য সেম টাইম তোমার লিমিটটাও পাল্টাতে হতে হবে, তাহলে এক্স যদি 0 হয় তাহলে জেডও তোমার 0 হচ্ছে, আর এক্স যদি ইনফিনিটি হয় তোমার জেডও ইনফিনিটি হচ্ছে। তাহলে দেন এই যে এক্স স্কোয়ার অ্যাভারেজ যেটা আমি বের করছিলাম, সেটা কি হবে এখানে, 2 ইন্টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2টা আছে, 2 ইন্টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার হাফ, এটা যেমন আছে আছে, ইন্টিগ্রেশনটা 0 থেকে ইনফিনিটি রয়ে গেল। আচ্ছা এবারে
এক্স স্কোয়ারটা এখানে কত? এক্স স্কোয়ারটা হচ্ছে জেড বাই আলফা। তারপরে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ারটা কত? ই টু দি পাওয়ার মাইনাস জেড। তারপর হচ্ছে ডিএক্সটা কত? ডিএক্সটা থাকে এখানে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড বাই হচ্ছে 2 রুট ওভার আলফা। কি হলো দেখো, এই যে রুট আলফা আর রুট আলফা কেটে গেল, 2 আর 2 তোমার কেটে গেল, তাহলে পড়ে রইল হচ্ছে 1 বাই রুট পাই। আচ্ছা এইখানে একটু খেয়াল করে দেখো আরো কি সব চলে আসছে না, তোমার এই যে দেখো এই যে 2 রুট ওভার আলফা, 2 রুট ওভার আলফা কেটে গেছে, কিন্তু এখানে একটা নিচে 1 বাই আলফা জাস্ট আছে। আচ্ছা জেড বাই আলফা সেটা ছিল তো, তাহলে 1 বাই আলফা একটা আছে। আর যেটা পড়ে থাকছে 0 থেকে ইনফিনিটি, জেড আর জেড টু দি পাওয়ার হাফ মিলে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ মিলে জেড টু দি পাওয়ার হাফ হলো, ই টু দি পাওয়ার মাইনাস জেড হলো, ডিজেড হলো। তাহলে 1 বাই রুট পাই 1 বাই আলফা, দেখো 0 থেকে ইনফিনিটি, এইটাকে তুমি জাস্ট জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড করো এইটা। আর এবারে খেয়াল করে দেখো তো, এইটাকে তুমি কম্পেয়ার করো আমার এইটার সাথে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা তোমার 3/2, অর্থাৎ এইটা ইজ নাথিং বাট গামা 3/2। 1 বাই রুট পাই হলো, 1 বাই আলফা হলো। আচ্ছা গামা 3/2 এবার এই ফর্মুলা কাজে লাগাও, গামা 3/2 মানে কত? গামা হাফ প্লাস 1। তাহলে গামা হাফ প্লাস 1 মানে কত? হাফ গামা হাফ। আবার গামা হাফের ভ্যালু কত? রুট পাই, তার মানে হাফ ইন্টু রুট পাই হলো। এটা কত হলো? হাফ ইন্টু রুট পাই হলো। তাহলে কি হলো দেখো, এই রুট পাই কেটে চলে গেছে, উত্তরটা বেরোলো কত? 1/2 আলফা। আচ্ছা এখানে একটা জিনিস বলে নি প্রথমেই, আর এখানে নিশ্চয়ই মনে আছে যখন গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা তুমি লিখছো, আলফাটা কত হয়? রুট ওভার অফ, যদি করো মানে রিডিউস মাস দিয়ে করো তাহলে এম এম মিউ লিখবে, না হলে এম লিখবে, রুট ওভার অফ কে এম বাই এইচ ক্রস। আচ্ছা এবারে কেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার, তাহলে বসিয়ে দিলে কত হয় না এম ওমেগা বাই এইচ ক্রস। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে? এটা হাফ নিচে আছে মানে এইচ ক্রস বাই এম ওমেগা। ঠিক আছে, আচ্ছা আলফাটা হচ্ছে এম ওমেগা বাই এইচ ক্রস, তাহলে উল্টে গেল এইচ ক্রস বাই এম ওমেগা। দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেটের জন্য এক্স স্কোয়ার অ্যাভারেজের জাস্ট ভ্যালু হচ্ছে এইটা। দেখো বুঝতে পারলে অঙ্কটা কিভাবে কি করা হলো দিব্যেন্দু? হ্যাঁ স্যার, প্রসেসটা বুঝতে পেরেছি। হুম, তাহলে দেখো মানে ব্যাপারটা তো কি করে অ্যাভারেজে লিখতে হয় সেটা তোমার জানা আছে। এবারে সমস্যাটা পড়বে তুমি শুধুমাত্র ইন্টিগ্রেশন, যেখানে মানে বাই ডিফল্ট যেখানে ইন্টিগ্রেশনটা 0 করে ফেলতে পারো তো ভালো, না করতে পারলে তোমাকে ইন্টিগ্রেশনটা কষতে হবে। এবারে এখানে সমস্ত ইন্টিগ্রেশন তুমি কিন্তু গামা ফাংশন দিয়ে করতে পারবে, মানে একমাত্র যেখানে আমি ওই যেটা আমি অ্যাকচুয়ালি করে দিয়েছিলাম, যে যখন তোমার বাইরে পাওয়ার প্রবাবিলিটি বা টানেলিং প্রবাবিলিটি তুমি বের করছিলে, তখন লিমিটটা কিন্তু 0 থেকে ইনফিনিটি ছিল না, 0 থেকে একটা ফাইনাইট ভ্যালু বা ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি এরকম একটা ছিল, তখন সেটাকে এরার বা কোয়েরার ফাংশন দিয়ে করতে হবে। আদারওয়াইজ বাকি সমস্ত ইন্টিগ্রেশন কিন্তু তুমি গামা ফাংশন দিয়ে করে ফেলতে পারবে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। এই শিপু তুই জয়েন করলি না, যে লিভ করিয়ে আছিস? করছিস, বুঝতে পারছিস পড়া? আচ্ছা, এটা তোদের তো রিভিশন হচ্ছে এগুলো, হ্যাঁ। তো রিভিশন গুলো করে নে ভালো করে। তোদের তো সবই রিভিশন, তোদের তো সব আগে আগে সব শেষ হয়ে যায় তোদের। এরপরে তো আর কারো কিছু পুরনো পড়া অসুবিধা আছে? নাই তো? আরে বাবা একটুখানি মানে কি বলবো, মানে নড়ে বস। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন দেয়, বই থেকে কোশ্চেন দেয়, কলেজে কি সব কোশ্চেন আছে দেখ, আমাকে করিয়ে নে, আমাকে বল। হুম, এইটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, বল না রে ভাই, দেখ না পারি কিনা। আমি যেটা পড়াচ্ছি সেটাও শিখছিস না, নিজে থেকেও কোনো প্রশ্ন নেই।
তা কি করে হবে তাহলে? পরে বুঝতে না পারলে বল। এই রুদ্রাণী তাই তো? হাজরা কোথায়? হ্যাঁ স্যার। কিরে তুই বল, কিছু বলছিস না কেন? না স্যার, ঠিক আছে সব। ঠিক আছে সব? নিজে থেকে কিছু মানে কলেজে কিছু নিজে থেকে প্রশ্ন টশ্ন দেয় না, পরীক্ষা টরীক্ষা নেয় না? হ্যাঁ, তারা কিছু জিনিস হয়তো করতে দিয়েছে, তুই করতে পারছিস না, এরকম হয় না? না সব পেরে যাস তুই? না স্যার, আমাদের তো এখন ফিজিক্যাল একজনই পড়াচ্ছে, তো সিলেবাসটাই শেষ করার জন্য চেষ্টা হচ্ছে আর কি, কারণ মানে প্রবলেম কম দেয়, পড়ায় বেশি। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন টোশ্চেন একটু দেখ না থেকে কর না। স্যার, তো এখন কোয়ান্টামটা শেষই হয়নি, পড়াচ্ছে, তো সেই জন্য কোনো কোয়েশ্চেন সেরকম দেয়নি। তবে আচ্ছা। স্ট্যাটিস্টিক্স থেকে কোয়েশ্চেন দিয়েছিল, মোটামুটি পারছি। ওই আপনি টেস্ট পেপার সলভ করতে বলেছিলেন না, সেখান থেকেই দিচ্ছি। হুম। না, সেটা কি মানে সেখানে কিছু আটকাচ্ছে না? আটকে আমাকে না, বল, আমি করে দিই। অসুবিধা হয়নি। আচ্ছা, ভালো। ওরকম কোয়েশ্চেন তো আপনি করতেই দিয়েছেন। আচ্ছা, মানে সেটাই আর কি, মানে একটু করবি বাবা, মানে বিভিন্ন রকমের ধর কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, জ্যামের কোশ্চেন, নেটের কোশ্চেন, হ্যাঁ এগুলো মানে নিজেকে একটু খাটতে হবে, জানিস তো? আমি তো একটা বেসিক পড়াশোনা তোর করিয়ে দেবো। হ্যাঁ, তুই যদি খাতাটা উল্টে পাল্টে দেখিস বা এই যে মানে যে পিডিএফ গুলো পাচ্ছিস সেগুলোকে যদি উল্টে পাল্টে তুই দেখবি, সেখানে সমস্ত কনসেপ্ট সার্টেনলি আছে। এবারে কি হয়, একটা স্পেসিফিক তুই সেটা হয়তো কনসেপ্টটা মানে অ্যাপ্লাই করতে পারছিস না প্রপারলি প্রপার জায়গায়, তাহলে কিছু কোশ্চেন টোশ্চেন করলে সেগুলো হয়। হুম। এবার আমাদের যে বইপত্র আছে সেই বইপত্রতে প্রচুর প্রবলেমস দেওয়া আছে, সেই প্রবলেমস কিছু করার চেষ্টা কর। প্রিভিয়াস ইয়ার্স এর মানে ক্যালকাটা ইউনিভার্সিটির 10 ইয়ার্স পাওয়া যায়। প্রিভিয়াস 10 বা 20 ইয়ার্স এর কোশ্চেন জোগাড় করে সেইখান থেকে সলভ করার চেষ্টা কর। তাহলে একটু নিজে কষার চেষ্টা কর। অফলাইন যদি ক্লাস টাস হতো তাহলে তো সেটা আমার মানে মুখ দেখেই বুঝতে পারতাম তুই করছিস কি করছিস না, তোর হচ্ছে কি হচ্ছে না। অনলাইনে কি বলতো, তোদের উপর আমাকে বিশ্বাস করতে হচ্ছে, ভরসা করতে হচ্ছে। হ্যাঁ, এবারে ওই জন্য অনলাইন আমি সেদিনে ওই যে মানে নরেন্দ্রপুরে ছেলেদের সাথে কথা হচ্ছিল, নরেন্দ্রপুরে মানে নরেন্দ্রপুরের স্কুলের বাচ্চাদের সাথে। এই অনলাইনের জন্য যেটা হয়েছে, এই অপ্রমেয় বলে একটি ছেলের সাথে আলাপ হলো। সে ছেলেটি আইআইটি পেয়েছে, আইএসআই পেয়েছে, মেডিকেলে খুব ভালো র্যাঙ্ক করেছে। হ্যাঁ, আবার আরেকজন মাস্টারমশাইয়ের ছেলে ওখানে পড়তো, সে আবার কিচ্ছু পায়নি। এবং কিচ্ছু পায়নি মানে খুবই বাজে হয়েছে। বা নরেন্দ্রপুরের মানে স্কুলে যারা পড়ে 5 থেকে 12 পর্যন্ত, তাদের যা হওয়া উচিত তার তুলনায় খুবই খারাপ করেছে। এবার আমি জিজ্ঞেস করলাম কেন এরকম? বলে লাস্ট 2 বছরে যেটা হয়েছে যে মানে সবটাই অনলাইনে হয়েছে এবং অনলাইনে প্রচুর স্কোপ এবং প্রচুর সময় পাওয়ার জন্য যারা ভালো তারা মানে একদম ট্রিমেন্ডাসলি ভালো হয়ে গেছে। তারা প্রচুর রিসোর্স, প্রচুর কিছু পাচ্ছে। আর যারা খারাপ, হ্যাঁ, বা যারা ফাঁকিবাজ, এই মোবাইল-টোবাইল কাছে পেয়ে যাওয়ার জন্যে তাদের কিছুই হয়নি। এই সিস্টেমটা হয় কিন্তু একদমই। মানে এটা এবারে তোদের আদৌ তোরা ট্রিমেন্ডাসলি ভালো হয়েছে না খুব খারাপ হয়েছে এটা বুঝবো কি করে? হ্যাঁ? এটা তো আমি কিছু ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি যে মানে খুবই খারাপ হয়েছে অনেকেরই ক্ষেত্রেই আরকি। মানে সে বেসিক্যালি অফলাইন পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে। হ্যাঁ? এই প্রচুর ছেলেরই তো হলো যখন হঠাৎ করে অনলাইন থেকে অফলাইন পরীক্ষা দেওয়ার কথা বলতে আরম্ভ করলো, সব মানে হাল ছেড়ে দিল, সুইসাইড করে ফেলছে, এরকম সব হচ্ছে। তো এগুলো তো খুব একটা কাঙ্ক্ষিত নয়, না? এগুলো তো আমাকে দেখতে হবে, না? বুঝতে পেরেছ? হুম। তো চলো আমরা তাহলে শুরু করি। আচ্ছা দেখো, নেক্সট আমরা যেসব জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, যেটা আমাদের সিলেবাসে আছে বা কিছু আরকি। সিলেবাসে রিজিড ডোটার প্রবলেমটা আছে আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা আছে। আচ্ছা আমরা এই ১ম এই রিজিড ডোটার প্রবলেমটাকে না করে আমি শুরু করবো এরকম একটা প্রবলেম থেকে, যে মানে আমি যেটা আগের দিন তোমাদের বলেছিলাম যে মানে পার্টিকেল রোটেটিং ইন এ রিং, এই প্রবলেমটা আলাদা করে সিলেবাসে উল্লেখ করা নাই। কিন্তু পার্টিকেল রোটেটিং ইন এ রিং এই প্রবলেমটা একটুখানি পড়ে নেওয়ার দরকার আছে। তার কারণটা হচ্ছে যে রিজিড ডটার প্রবলেমের যে 5 পার্টের সলিউশন বা হাইড্রোজেন অ্যাটম পার্টের যে 5 পার্টের সলিউশন সবটাই হচ্ছে পার্টিকেল রিং এর প্রবলেমের মতো। এবং তার অনেক ইউটিলিটিও আছে। মানে পার্টিকুলারলি একটা ধরো বেনজিনের মতো মলিকুল, যেখানে পাই ইলেকট্রনটা হচ্ছে সার্কুলারলি ঘুরছে আরকি। সেই ধরনের সিস্টেমকে তুমি এই পার্টিকুলার মডেল, এই পার্টিকুলার কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমটাকে দিয়ে তুমি মডেল করতে পারো। যেমন পার্টিকেল ইন এ বক্স, এইটা দিয়ে তুমি লিনিয়ার কনজুগেটেড পলিগন, তার ইউভিজিবল স্পেক্ট্রা ইত্যাদি এক্সপ্লেন করতে পারো। কিন্তু যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয় যেখানে হচ্ছে
সার্কুলার মানে পাই ইলেকট্রনটা ডিলোকালাইজ পাই ইলেকট্রনটা সার্কুলারলি ঘুরছে আর কি, তাহলে সেইগুলো যদি তুমি মডেল করতে চাও তাহলে তোমার পার্টিকেল ইন রিং এই পার্টিকুলার প্রবলেমটা ভীষণ কাজে আসবে আর কি। তো সেই জন্য আমি জাস্ট প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেখানে আমি ঢুকছি। আগের দিন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আমি আলোচনাটাকে করে দিয়েছি, সেই কনসেপ্টটা সার্টেনলি এখানেও কাজে লাগবে। এবং আমি খুব কনসাসলি হচ্ছে বিএসসি স্ট্যান্ডার্ডের জন্য জাস্ট ওই টিপিক্যাল যেগুলো মানে বা অনেক মানে টেডিয়াস সলিউশনস যেগুলো হয়তো করলে ভালো হয়, কিন্তু করে আলটিমেটলি মানে যতটা পরিশ্রম হবে তার তুলনায় তোমার আউটপুট বিএসসি লেভেল অনেক কম হবে, সেই সলিউশন গুলো করছি না। হারমোনিক অসিলেটর প্রবলেম তোমাকে এক্সাক্টলি সলিউশন করে দিলাম না, রিজিড রোটার করে দেবো না, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করে দেবো না, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর তার যে অ্যালজেব্রা যেগুলো বিএসসি স্ট্যান্ডার্ডের দরকার সেগুলো আমি করে দিয়েছি, কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম ল্যাডার অপারেটর দিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেমকে সলিউশন করলাম না। এগুলো কিছু কিছু জিনিস আমি স্কিপ করবো, এগুলো আমাদের বইয়ে করে দেওয়া আছে এবং সেগুলো এমএসসির জন্য, সেগুলো তোমরা দেখে নেবে। তো আমি শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে যে তোমার ফি পার্টিকেল rotating on a ring of on a circular ring, অবশ্যই সার্কুলার রিং অফ ফিক্সড রেডিয়াস। এই পার্টিকুলার প্রবলেমটা আমরা আলোচনা করব। তো সাইকেলের রিংটা ভাবো, সাইকেলের রিং হচ্ছে একটা সার্কুলার রিং, আর সেই রিং এ একটা পিঁপড়ে ধরো তোমার ঘুরে বেড়াচ্ছে। আমার ব্যাপারটা এরকম, এটা একটা সার্কেল, এই রেডিয়াসটা হচ্ছে তোমার ফিক্সড, আরটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে এটা। এবং যদি একটা পার্টিকুলার পজিশনটা এখানে থাকে তাহলে এই যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরো আমি নাম দিচ্ছি ফাই, যাতে করে এই পার্টিকুলার কোঅর্ডিনেটটা হচ্ছে আর ফাই এটা। আচ্ছা আচ্ছা, এবারে এই টাইপের প্রবলেম তুমি যখন সলভ করবে দেখো, তাহলে অবভিয়াসলি এই ধরনের প্রবলেম তুমি এ দিয়ে লিখতেই পারো, মানে আমি লিখতে পারো মানে আমি বলছি যে তুমি এই ধরনের প্রবলেমকে তুমি প্রথমে কি বলবো তোমার কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে করার চেষ্টা করতেই পারো, কিন্তু কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে যদি প্রবলেমটাকে করো তাহলে যেটা মেন অসুবিধা সেটা হচ্ছে এই যে তুমি প্রপার কোনো বাউন্ডারি কন্ডিশন পাবে না। দেখো মানে আলটিমেটলি শ্রোডিঞ্জার ইকুয়েশন তো একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্টিকুলার বক্স বা হারমোনিক অসিলেটর এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যখন তুমি সলভগুলোকে করেছো, তার পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যখন সলভটাকে করেছো, তখন তোমার এই যে দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসছিল সেগুলোকে পেতে গেলে তোমার দুটো বাউন্ডারি কন্ডিশন লাগছিল, এবং সেটা কি ছিল না এক্স ইকুয়াল টু জিরোতে ওয়েভ ফাংশন ভ্যানিশ করছে, এক্স ইকুয়াল টু এল এ ওয়েভ ফাংশন ভ্যানিশ করছে। পার্টিকুলার ইন এ রিং এর ক্ষেত্রে তুমি কিন্তু এই ধরনের জিনিস লিখতে পারছো না, ঠিক আছে। সেখানে যদিও কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম এই পার্টিকুলার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে লেখা যায়, কিন্তু মানে লিখে খুব একটা লাভ নাই আর কি, এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে যেটা কথা হচ্ছে যে আমি ধরো আমি লিখছি মানে তবুও এক লাইন লিখে তোমাকে বলছি যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হবে। তাহলে ধরো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেটা কি? সেটা সার্টেনলি হচ্ছে আচ্ছা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার এইটা। আচ্ছা পোটেনশিয়াল যেটা জিরো বলে ভি এক্স ওয়াইটা আমি জিরো করে দিয়েছি, তাহলে ওয়েভ ফাংশনটা এক্স ওয়াই এর ফাংশন ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই এইটা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য ফ্রি পার্টিকেল অফ মাস এম রোটেটিং ইন সার্কুলার রিং অফ ফিক্সড রেডিয়াস এটা। আচ্ছা এবারে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে প্রবলেম বা ডিফিকাল্টিটা হচ্ছে যে দেয়ার ইজ নো প্রপার বাউন্ডারি কন্ডিশন in the
কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। মানে একদম এই পার্টিকুলার প্রবলেমটা একদম সেই যেমন আমরা ফিপাটিকের ইন 2D বক্স, হ্যাঁ, তার জন্য যেমন শ্রোডিঞ্জার ইকুয়েশন সেরকম দেখতে হয়েছে। কিন্তু ওই ক্ষেত্রে একটা সুবিধে ছিল x = 0 0 মানে আগেটা ছিল সাই 0 0 আর সাই এবি, এটা তোমার 0 হচ্ছে মানে 2D তে যদি আমি বলি যে তোমার একটা রেক্ট্যাঙ্গেল তার অরিজিনে মানে 0 0 পয়েন্টে আর ধরো এবি পয়েন্টে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করছিল, কিন্তু এই পার্টিকুলার কেসে ওয়েভ ফাংশনটা কোন জায়গায় ভ্যানিশ করবে এ ধরনের কোনো প্রপার বাউন্ডারি কন্ডিশন নেই। কিন্তু যদি এই প্রবলেমটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করি তাহলে কিন্তু তুমি এটাকে করতে পারবে যে বাট ইন দ্য polar coordinate system there is proper periodic boundary condition। আচ্ছা, তাহলে আমি যেটা করব যে সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই পার্টিকুলার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখবো। তাহলে এটা দাঁড়াবে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন দ্য সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেম কি হবে। আগে দেখো তুমি -h cos²/2m টাকে লিখলে এটা, এবারে del2/del x² + del2/del y² এইটাকে কার্টেসিয়ান থেকে তোমাকে পোলারে ট্রান্সফরমেশনটাকে করতে হবে। আচ্ছা, আমরা আগের দিনে কিছুটা বলছিলাম যে কেমন করে কার্টেসিয়ান থেকে পোলারে যেতে হয়, আর এই ধরনের মানে জিনিস তুমি অনেক জায়গায় পেয়ে যাবে। আমাদের মানে পুরনো ভিডিও তুমি দেখলে সেখানে আমরা কার্টেসিয়ান থেকে পোলারে কেমন করে যেতে হয় সে অঙ্ক-টঙ্ক ভালো করে শিখিয়েছি। আচ্ছা, আমাদের তোমার বইয়ে, হ্যাঁ, মানে অনেক জায়গাতেই তুমি পাবে। অনেক জায়গাতে মানে তুমি ধরো আমাদের ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট সেখানে কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফরমেশন কেমন করে করতে হয় তোমার বলা আছে। সম্ভবত হচ্ছে ভলিউম 1 এ, সেখানে চ্যাপ্টার 2 তে সেখানে তোমার বলা আছে। মানে অনেক জায়গায় আছে যেখানে কার্টেসিয়ান থেকে পোলারে কেমন করে যেতে হচ্ছে তার ডিটেইল ডেসক্রিপশনটা বা ডিটেইল রেসিপিটা বলা আছে। আর তাহলে এই পার্টিকুলার সিস্টেমে যে 2 ডাইমেনশনে কার্টেসিয়ান থেকে পোলারে তুমি গেলে যেখানে 8টা ফিক্সড তার জন্যে এই del2/del x² বা del2/del y² সেটাকে লেখা যায় 1/r² del2/del phi², del2/del phi² এইটা। আচ্ছা, ওয়েভ ফাংশনটা যেটা তোমার xy এর ফাংশন ছিল এখন সেটা r এবং phi এর ফাংশন হবে, কিন্তু r টা কনস্ট্যান্ট বলে ওটা অ্যাকচুয়ালি তোমার phi এর ফাংশন হয়ে গেল। এইটা তোমার হয়ে যাচ্ছে e * psi phi এইটা। তাহলে তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি এই পার্টিকেল রোটেটিং রিং প্রবলেমের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো সেটা দেখতে হয়ে যাচ্ছে এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আরেক লাইন আমি চেঞ্জ করে লিখি, সেটা হচ্ছে এই যে আরটা যেহেতু ফিক্সড তুমি করে দিয়েছো তাহলে mr² হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়। mr² যদি মোমেন্ট অফ ইনার্শিয়া হয় তাহলে তুমি এটাকে লিখতে পারো যে or -h⁻² d2 psi phi d phi² = e * psi phi। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সলিউশনটা, যেখানে I টা = mr² is the moment of inertia। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, এবারে দেখো এই যে পার্টিকুলার প্রবলেমটা তুমি যখন সলভ করছো, মানে সলিউশনটা আমি করে দিই তোমাকে এক্সপ্লিসিটলি, মানে আসলে এমনি এই সলিউশন জেনারেল সলিউশন এমনি চাইলে লিখে ফেলা যায়, কিন্তু আমি একবার তোমায় পুরো ব্যাপারটাকে করে দিই। কারণ নাকি এই যে পার্টিকুলার প্রবলেমটা আমি করছি মানে সলভটাকে করছি, এই সলিউশনটা রিজিড রোটারের ক্ষেত্রে এরকম একটা পার্ট থাকবে যেটাকে তোমাকে সলভ করতে হবে। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে এরকম একটা পার্ট থাকবে যেটা তোমাকে সলভ করতে হবে। হয়তো হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাই তোমাকে মানে যেভাবে সিলেবাস আছে তো হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে 5 পার্টের সলিউশন তোমাকে করতে বলা হয়।
রিজিড রোটারটা সেখান থেকে তুমি পেয়ে যেতে পারো, বা এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে সেটা তুমি পেয়ে যেতে পারো। কিন্তু আমি উল্টো দিক দিয়ে করছি, আমি সহজ থেকে কঠিন দিকে ঢুকছি বলে আমি সহজ প্রবলেমটাকে সলভ করে দিই, আমি পরে দেখবো যে অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম বা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এইরকম ভাবেই সলিউশনটাকে করতে পারা যায়। ঠিক আছে, দেখো আমি এটাকে কি লিখছি, যে এটাকে এইরকম ভাবে লেখো যে D2, ও তার আগে একটা জিনিস বলা হয়, তার আগে একটা জিনিস বলে দেওয়া যায়। দেখো তাহলে প্রবলেম হচ্ছে 1 নম্বর হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আগের থেকে মনে হয় সহজ দেখতে হয়ে গেল। আগেরটা যেমন দেখতে ছিল, ধরো এই 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর তুলনায় 3 নম্বর ইকুয়েশন 1 নম্বর সহজ দেখতে হয়েছে। 2 নম্বর হচ্ছে এক্ষেত্রে যে বাউন্ডারি কন্ডিশনটা এখন কাছে তোমার কাছে পরিষ্কার, যেটা বলা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। সেটা কি দেখো, সাইগের ভ্যালুটা মানে সিঙ্গেল ভ্যালুনেস ক্রাইটেরিয়া, যেটা যে 2 পাই অ্যাঙ্গেল ঘুরে যাওয়ার পরে সে একই পয়েন্টে এসে পৌঁছাচ্ছে, মানে এইটা যদি তোমার ফাই হয় অ্যাঙ্গেলটা, তাহলে একবার পুরো ঘুরে চলে আসার পরে যখন সে এখানে পৌঁছাচ্ছে, অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত, 2 পাই প্লাস ফাই। এবারে কথাটা হচ্ছে যে সাই ফাই এবং সাই 2 পাই ফাই যদি একই না হয়, তাহলে একই পয়েন্টে ফাংশনের দুটো ভ্যালু পেয়ে গেলে, অর্থাৎ সিঙ্গেল ভ্যালুটা রইলো না, তাহলে ফাংশনটা অ্যাকসেপ্টেবল হবে না। সিঙ্গেল ভ্যালুনেস ক্রাইটেরিয়াটাই এই পার্টিকুলার ক্ষেত্রে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন, যেটা অ্যাকচুয়ালি বলে দিচ্ছে সাই 2 পাই প্লাস ফাই ইকুয়াল টু সাই ফাই। এটা তাহলে এই প্রপার বাউন্ডারি কন্ডিশনটা কিন্তু এখন আছে। তাহলে 1 নম্বর হচ্ছে কার্টেসিয়ান থেকে পড়ে লাইফটা অনেক সিম্পল হয়ে যাচ্ছে, আর 2 নম্বর হচ্ছে তুমি প্রপার বাউন্ডারি কন্ডিশনটা পাচ্ছ। ঠিক আছে, তাহলে এবারে এই যেটা করতে হবে আমাকে, এই বাউন্ডারি কন্ডিশনটাকে মাথায় রেখে তোমাকে এই ইকুয়েশন 3টাকে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেটাই করছি। দেখো ইকুয়েশন 3 ক্যান বি written as d2 psi phi by d phi square plus twice ei by h cos square দেখো আমি এইটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 2ei by h cos square একটা মাইনাস দিয়ে আসছে, এটা বাঁদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 2ei by h cross square psi phi, this is actually equal to 0, বা তুমি এটাকে করো d2 psi phi by d phi square প্লাস এই 2ei by h cross square, এই যে পুরো পার্টটা আছে, এই পার্টটাকে আমি কনস্ট্যান্ট বা কিছু একটা ধরে নিচ্ছি। মানে যে কোনো কনস্ট্যান্ট আমি ধরতে পারি এটাকে। ধরো তোমার এটাকে আমি বলবো একটা, ধরো ফর দ্য টাইমিং এটাকে আমি বললাম m স্কোয়ার সাই ফাই, ক্যাপিটাল এম আমি ইউজ করছি এখানে, এম স্কোয়ার সাই ফাই, মানে ওই যেটা হয় মাসের স্মল এম এর সাথে ক্যাপিটাল এম যাতে গুলিয়ে না যায়, আমি 2ei by h cos স্কোয়ার এম স্কোয়ার বললাম, এম স্কোয়ার সাই ফাই ইকুয়াল টু 0, যেখানে 2ei ডিভাইডেড বাই h cos স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার। এবং এখান থেকে তুমি পরে এনার্জিটাকে বের করে নিতে পারবে এম স্কোয়ার h cos স্কোয়ার বাই 2i এইরকম করে। এটা ঠিক আছে, এটা হচ্ছে তোমার আলটিমেটলি এনার্জি দেবে। শুধু এম এর অ্যালাউড ভ্যালুজ বা ইত্যাদিগুলো তোমার জানতে হবে, এই আর কি। মানে এটা এম এর উপর ডিপেন্ড করছে, এবং সেটা হচ্ছে তোমার এম স্কোয়ার h cos স্কোয়ার বাই 2i। তাহলে এবারে তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তোমাকে অ্যাকচুয়ালি সলভ করতে হবে। আর সলভ করার জন্য তুমি কি করবে, তুমি লেট দ্য ট্রায়াল সলিউশন ট্রায়াল সলিউশন ইজ সাই ফাইটা হয়ে যাচ্ছে, ধরে নাও এরকম একটা বললে ই টু দি পাওয়ার আলফা ফাই। ট্রায়াল সলিউশন যেরকম ভাবে লেখে, সাই ফাইটা ধরে নাও ই টু দি পাওয়ার আলফা ফাই। তাহলে তুমি এখান থেকে ডি সাই ফাই বাই ডি ফাই, এটা হয়ে গেল আলফা ই টু দি পাওয়ার আলফা ফাই। এবং যখন তুমি ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কোয়ার যদি তুমি দেখো, সেটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই। এটা ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কোয়ার হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই। এটা ঠিক আছে, তাহলে আমি এবারে এইটাকে এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা একটা ইকুয়েশন নাম দিয়ে দাও, 5 নম্বর ইকুয়েশন। এখানে এনার্জিটাকে এটা পাবো, সেটা 6 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এটা তুমি ধরে নিয়েছো, ধরো 7 ধরে নাও, এটাকে তুমি 8 ধরে নাও, একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে 8 নম্বর ইকুয়েশনের এই ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কোয়ার, যেটা আলফা স্কোয়ার টু দি পাওয়ার আলফা ফাই, সেটা আমি 5 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম। তাহলে ফর্ম ইকুয়েশন 5 and 8, ফর্ম ইকুয়েশন 5 and 8 কি হচ্ছে,
আলফা স্কয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই আলফা স্কয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই প্লাস m স্কয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে আলফা স্কয়ার প্লাস m স্কয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো আইদার ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়াল টু 0 অথবা আলফা স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এবারে দেখো যদি এই ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়াল টু 0 হয় তাহলে কি হচ্ছে, এটা ইমপ্লাই করবে কি সাই ফাই ইকুয়াল টু 0। দিস গিভস এ ট্রিভিয়াল সলিউশন। আচ্ছা ট্রিভিয়াল সলিউশন মানে এ সলিউশন হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। এই সলিউশনটা একটা হলো বটে ম্যাথামেটিক্যালি, কিন্তু এটা ট্রিভিয়াল সলিউশন, এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। কারণ দেখো আলটিমেটলি যদি ওয়েভ ফাংশন তোমার ভ্যানিশ করে যায়, ওয়েভ ফাংশন যদি ভ্যানিশ করে তাহলে প্রবাবিলিটিটাই তোমার 0 হয়ে গেল, অর্থাৎ পার্টিকেলটা সেখানে নেই। তাহলে সেই সলিউশন নিয়ে আমি করবোটা কি? আমি তো একটা পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা নন জিরো ওয়েভ ফাংশন পেলে সেইখান থেকে বাকি সবকিছু আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে যখনই আমি ট্রায়াল ফাংশন ই টু দি পাওয়ার আলফা ফাইটা 0 হয়ে গেল এখান থেকে, তার মানে অ্যাকচুয়ালি যে ফাংশনটা ধরেছিলাম সলিউশন হিসেবে সেটা তোমার 0 হয়ে গেল। তাহলে এটা কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। এই ধরনের সলিউশনকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন এটা। তাহলে আলটিমেটলি যেটা তোমার দরকার সেটা হচ্ছে আলফাটা এখান থেকে পেয়ে গেলে তুমি প্লাস মাইনাস আই ইন্টু এম, এটা আলফাটা হয়ে গেল এইটা। তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস এম স্কয়ার মানে আই স্কয়ার এম স্কয়ার। তাহলে সেখান থেকে আলফা হয়ে গেল প্লাস মাইনাস আই এম এইটা। তাহলে এখান থেকে তুমি যেটা ভাবতে পারো যে টু সলিউশনস আর ধরো একটা আমি সাই প্লাস বলছি, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই এম ফাই হলো ই টু দি পাওয়ার আলফা ফাই, আই এর জায়গায় আমি প্লাস আলফার জায়গায় প্লাস আই এম বসালাম। আর একটা সলিউশন সাই মাইনাস ধরে নাও ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই এটা। তাহলে এই যেহেতু তোমার আলফার দুটো পসিবল ভ্যালু পাচ্ছ, তাহলে একটা টাইপ অফ সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার আই এম ফাই, আর একটা সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই। এবং নর্মালি যে লোকে যেটা লেখে জেনারেল সলিউশন যেটা, আচ্ছা একটা লিনিয়ার ইকুয়েশন যেহেতু এটা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে যেটা হয়, লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে যদি সাই ওয়ান সাই টু সলিউশন হয় তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন একটা সলিউশন। সেই জন্য তুমি জেনারেল সলিউশনটাকে লিখতে পারো সাই যেটা সেটা হচ্ছে এ ধরো সাই প্লাস প্লাস বি সাই মাইনাস এ সাই প্লাস কিন্তু বি সাই মাইনাস, বা এ টু দি পাওয়ার আই এম ফাই প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই, এটা হচ্ছে সাই। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি জেনারেল সলিউশন। তাহলে মানে যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটা লিনিয়ার ইকুয়েশন, তার লিনিয়ার ইকুয়েশন একটা প্রপার্টি আছে, সে লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপাল ওবে করে। তার মানে হচ্ছে যদি সাই ওয়ান এবং সাই টু দুটো সলিউশন হয় তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু সেটা হচ্ছে একটা সলিউশন হবে। তাহলে এখানে দুটো সলিউশন সাই প্লাস এবং সাই মাইনাস পেলো, আর এখানে যেটা আমি করলাম তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন দিলাম, এ সাই ফাই সাই প্লাস হচ্ছে তোমার বি সাই মাইনাস, তাহলে এটাও হচ্ছে একটা সলিউশন হবে। তা দেখো বুঝতে পেরেছো এখন পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা এখানে জিনিস বলি আমি, যে লোকে নর্মালি জেনারেল সলিউশনটা নিয়ে কথা বলে, মানে লোকে নর্মালি জেনারেল সলিউশনটাকে নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আমাদের এইখানে একটুখানি আমাদের ডিফার করতে হবে। একটু খেয়াল করো যে তুমি দেখো যে ধরো আমি যদি এম এর উপর কোনো রেস্ট্রিকশন না নিই, ধরো এম এর ভ্যালুটা আমি কোনো রেস্ট্রিকশন নিচ্ছি না, তাহলে এবারে সাই প্লাস নাও আর তুমি সাই মাইনাস নাও, তুমি খেয়াল করে দেখো যে এম এর ভ্যালু কিন্তু 0 নিই, সাই প্লাসও তোমাকে 1 দিল, সাই মাইনাসও তোমাকে কিন্তু 1 দিল। এখান থেকে এই যে সাই প্লাসটা ই টু দি পাওয়ার আই এম ফাই, সাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই, তোমার বেসিক্যালি সমান দিল। আচ্ছা এম এর ভ্যালু লেসে আমি ধরো প্লাস 1 নিচ্ছি, সাই প্লাসটা দিচ্ছে কত ই টু দি পাওয়ার আই ফাই, সাই মাইনাসটা কত ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, কারণ এই যেখান থেকে সাই প্লাস ই টু দি পাওয়ার আই এম ফাই ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই, আই এর জায়গায় প্লাস 1 লিখলে সাই প্লাসটা ই টু দি পাওয়ার আই ফাই আর সাই মাইনাস হলে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই। আর এবারে এম এর ভ্যালু -1 দিলে কি হবে, উপরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এই যে -1 তুমি নাও এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই ফাই। ঠিক একই রকম ভাবে যদি তুমি এটা 2 নাও প্লাস 2 নাও, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2 আই ফাই
এটা e টু দি পাওয়ার মাইনাস 2i5, আর এটা যদি মাইনাস 2 তুমি নাও তাহলে এটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 2i5, এটা হচ্ছে e টু দি পাওয়ার 2i5, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এবার ব্যাপারটা কি দেখো, সেটা হচ্ছে এই যে যদি মানে তুমি সবসময় খেয়াল রাখবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস গুলোই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোয়ান্টাম স্টেট রিপ্রেজেন্ট করে। লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশন গুলো কিন্তু সেম স্টেট রিপ্রেজেন্ট করে। তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন represent the same state. sin s আর 5 sin s এটা একই স্টেট। cos s বা 3 into cos x সেটা কিন্তু একই স্টেট। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট, এইটা। তাহলে উই হ্যাভ টু কিপ only the linearly independent function. We have to keep only the linearly independent function. শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস গুলি হচ্ছে আমি রাখতে পারবো, ঠিক আছে? এটা ইউ হ্যাভ টু কিপ অনলি দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, ঠিক আছে? আর এবার খেয়াল করে দেখো তুমি এখানে যদি মানে এই যে যখন তুমি লিনিয়ার কম্বিনেশন নিয়েছো সাই সমান a e টু দি পাওয়ার im5 b e টু দি পাওয়ার মাইনাস im5, অর্থাৎ দুটোকেই যদি তুমি রাখো তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো যে এবং m এর যদি সমস্ত ভ্যালু তুমি অ্যালাউ করো তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে একই ফাংশন দুবার করে অ্যাপিয়ার করে গেছে। দেখো এখানে e টু দি পাওয়ার i5, এখানে e টু দি পাওয়ার i5 আছে, এখানে e টু দি পাওয়ার মাইনাস i5, এখানে e টু দি পাওয়ার মাইনাস i5 আছে। তা তুমি যদি অনলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করে রাখো তাহলে কতগুলো চয়েস দেখো। এক হচ্ছে তুমি এমটাকে তাহলে শুধুমাত্র পজিটিভ নিলে, মানে এম আমি নেগেটিভ নেব না, তখন সাইটাকে তুমি জাস্ট এ সাই প্লাস প্লাস বি সাই মাইনাস এইভাবে তুমি নাও, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ আমি এম এর নেগেটিভ ভ্যালুগুলো যখন নিচ্ছি না, মানে -1 -2 যদি আমি নেব না মনে করি, তাহলে দেখো তুমি একই ফাংশন কিন্তু একাধিকবার পাচ্ছ না। আচ্ছা, অথবা এমটাকে তুমি সবসময় লেস ইকুয়াল টু 0 করো, তাহলে তুমি সাইটাকে এ সাই প্লাস প্লাস বি সাই পাই না নিতে পারবে। মানে তুমি যেটা করলে জিরোটাকে অবশ্যই নিলে, আর বাকিগুলোর ক্ষেত্রে আইদার শুধু পজিটিভ গুলোকে নাও অথবা শুধু নেগেটিভ গুলোকে নাও, তাহলে কিন্তু একই ফাংশন একবার আসবে। আচ্ছা, অথবা তুমি যেটা করতে পারতো যে অল ভ্যালুজ অফ তুমি এম নেবে, ধরো মানে পজিটিভ নেগেটিভ দুটোই নেবে, তখন সাইটাকে তুমি নাও এ সাই প্লাস নাও, অথবা অল ভ্যালুজ অফ এম নাও, সাইটাকে তখন তুমি বি সাই মাইনাস নাও। এইটা তাহলে এই হচ্ছে 4টে পসিবিলিটি। 1 নম্বর পসিবিলিটি, 2 নম্বর পসিবিলিটি, 3 নম্বর পসিবিলিটি, 4 নম্বর পসিবিলিটি। যে আমার ইন্টেনশনটা হচ্ছে শুধুমাত্র লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলি ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। সেখানে কোনো একটা স্টেটে তুমি কিন্তু যা রাখবে সবাই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পেতে গেলে তোমার যেটা করতে হবে, তুমি এই অ্যানালিসিস থেকে পরিষ্কার বুঝতে পারছো, যদি এমটা গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে তুমি সবটাকে রাখতে পারো, এম লেস ইকুয়াল টু 0 হলে তুমি সবটাকে রাখতে পারো। কিন্তু যদি বলি এম এর উপরে কোনো রেস্ট্রিকশন এখনো দেবে না, তাহলে আইদার তুমি প্লাসটাকে রাখো নাহলে তুমি মাইনাসটাকে রাখো। তাহলে আমি এটা লিখতে পারি যে মানে এই 4টের মধ্যে যে কোনো একটা আমার ইচ্ছে, তাহলে উইদাউট লস অফ জেনারেলিটি we can, with the loss of generality we can choose psi phi, যেটা অবশ্যই m এর ফাংশন, সেটাকে ধরো a e টু দি পাওয়ার i m phi, আমি এইটাকে রাখলাম, মানে জাস্ট ওই সাই মানে a সাই প্লাসটাকে নিলাম, মানে আমি আলটিমেটলি জাস্ট শুধু এইটাকে নিলাম। এটা বেশ ভালো দেখতে লাগে বলে আমি এইটাকে নিই। তুমি এই 4টের মধ্যে কিন্তু যে কোনো একটাকে নিয়ে কাজ করতে পারতে। তাহলে দেখো, তাহলে জাস্ট যে সলিউশনটা আমি পেলাম সাই এম ফাই হচ্ছে এ ই টু দি পাওয়ার আই এম ফাই, এখনো কিন্তু এম এর উপরে বা এর উপরে কোনো রেস্ট্রিকশন নেই। রেস্ট্রিকশন মানে এখানে অল ভ্যালুজ অফ এম তুমি নিয়েছো, কিন্তু এমটা ইন্টিগ্রাল হবে নাকি ফ্র্যাকশন হবে নাকি রিয়েল হবে এসব কিছু কথাবার্তা কিছু বলা হয়নি। তো সাই এম ফাইটা হচ্ছে এ ই টু দি পাওয়ার আই এম ফাই, এটা অ্যাকচুয়ালি তোমার সলিউশন। এবারে এ এবং এম তাদের ভ্যালু তোমার বের করতে হবে। এটা থেকে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, সেটা যে কোনো মুহূর্তে বের করে ফেলা যাবে। এমটার অ্যালাউড ভ্যালু কি হয় তোমাকে সেটা দেখতে হবে। আচ্ছা,
দেখো যেটা কথা হচ্ছে m এর ভ্যালু বের করার জন্য এই যে সকল যে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন সেটা আমি কাজে লাগাবো। we may use the periodic boundary condition. We may use the periodic boundary conditions, or you may call it the single valuedness criteria. সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়াটা কাজে লাগবে। সেটা কি বলে না সাই 2π প্লাস ফাই ইকুয়াল টু তোমার সাই ফাই হবে। এটাকে তুমি পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনও বলতে পারো, অথবা a function will be quantum mechanically acceptable if it is single valued, and single valuedness criteria demands that even after rotating 2π angle, as you finally end with the same point, the value of the wave function should be the same, that is psi 2π plus phi equal to psi phi. Acha, in our case psi phi is nothing but a e to the power im phi. Then what should be the value of psi 2π plus phi? And this should be a e to the power im, you replace phi by 2π plus phi. Okay, then it comes out as a e to the power I m e to the power I 2π m. This is actually equal to 1. a কেটে দাও, এই পার্টটাকে যদি তুমি খুলে লেখো কি হবে e to the power im 2π plus e to the power im phi, দুদিক থেকে e to the power im phi টাকে তুমি বাদ দিয়ে দাও, কারণ e to the power im phi neither 0 nor infinite, একটা পিরিয়ডিক ফাংশন, সেখানে তুমি বাদ দিতে পারো। বাদ দিয়ে পড়ে থাকছে e to the power I pi I 2π into m equal to 1, এটা তুমি পেলে। আচ্ছা এবারে দেখো এইটাকে তুমি লিখতে পারো cos 2π m plus I sin 2π m, this is equal to 1. আচ্ছা এবারে এই বাঁদিকটা একটা কমপ্লেক্স ফাংশনের মতো দেখতে, তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মতো দেখতে, কমপ্লেক্স নাম্বার যখন তুমি সমান করবে তখন রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান হতে হয়, আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টের সমান হতে হয়। ধরো a প্লাস আইবি আছে আর c প্লাস আইডি আছে, এই দুটো ফাংশন সমান, সেম ফাংশন, মানে হচ্ছে a ইকুয়াল টু c হতে হবে, b ইকুয়াল টু d হতে হবে। তা যদি হয় তাহলে দেখো এখান থেকে যে এইটা ইকুয়াল টু 1 মানে হচ্ছে এটা ইমপ্লাই করছে তোমার cos 2π m, this has to be equal to 1, and sin 2π m, this has to be equal to 0. আচ্ছা sin 2π m যদি 0 হয়ে যায় তাহলে m টা কত হতে পারে দেখো, 0 প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3/2 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। তুমি দেখো না এখানে জাস্ট সাইন পাই এর যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপল হলে সেটা 0 হয়ে যায়, এম এর ভ্যালু 0, সাইন 0 0 হয়ে গেল, এম এর ভ্যালু যদি প্লাস আপ করি তাহলে সাইন পাই হয়ে গেল 0, এম এর ভ্যালু মাইনাস আপ করলে সাইন মাইনাস পাই হয়ে গেল সেটা 0, প্লাস মাইনাস যদি 1 করো তো সাইন 2π 0, সাইন মাইনাস 2π 0, তাহলে এই হচ্ছে তোমার এখানে ডান দিকে হচ্ছে এম এর অ্যালাউড ভ্যালুস গুলো এটা। আবার এখানে দেখো যখন তুমি cos 2π m এটাকে তুমি 0 করছো, আচ্ছা cos 2π m যদি 0 হয় তাহলে m এর উপর কি রেস্ট্রিকশন আসছে দেখো, এইটা ইমপ্লাই করবে mটা তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট, কারণ তখন m এর ভ্যালু তুমি হাফ নিয়ে ফেলো তাহলে cos পাই হলো, cos পাই কিন্তু 1 না, সেটা হচ্ছে -1, এখানে কিন্তু তোমাকে নিতে হচ্ছে যে ইন্টিগ্রাল ভ্যালু গুলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। তাহলে এবারে কি হচ্ছে তোমাকে সেই এমটাই নিতে হবে যেটা দুটোকেই স্যাটিসফাই করছে, তাহলে দেয়ারফর তুমি হয়তো m এর ভ্যালু তুমি হাফ নিলে, আর ঠিক আছে সাইন পার্টটা 0 হলো বটে কিন্তু cos পার্টটা তো 1 হলো না, -1 হলো, তার মানে তোমাকে সেই m ভ্যালুগুলোই নিতে হবে যেটা দুটো ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে। দেয়ারফর অ্যালাউড ভ্যালুজ অফ m সেটা কত না 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। তো এখানে কি হচ্ছে তাহলে দ্য সলিউশন ইজ, the wave function is
solution is psi m phi equal to a e to the power I m phi with m equal to 0 plus minus 1 plus minus 2 dot 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 এটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে এই যে জায়গাটা যে এম এর অ্যালাউড ভ্যালুস গুলো কি করে এলো সেটা বেসিক্যালি সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া থেকে বা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনস থেকে। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে একই কাজ করতে হবে, রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে একই কাজ করতে হবে, আবার এই পার্টিকেল রোটেটিং রিং প্রবলেমের ক্ষেত্রে একই কাজ করতে হবে তোমার। মানে পার্টিকুলারলি 5 পার্টের সলিউশনটা যখন তুমি করবে সেখানে সকল পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন বা সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়াটাকে তোমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে টু ফাইন্ড দ্য নরমালাইজেশন কনস্ট্যান্ট তুমি কি লিখবে? নরমালাইজেশন ক্রাইটেরিয়াটাকে কাজে লাগাবে। টু ফাইন্ড দ্য নরমালাইজেশন কনস্ট্যান্ট কি হচ্ছে না ইন্টিগ্রাল। আচ্ছা, এক্ষেত্রে 0 থেকে 2 পাই মানে ইন্টিগ্রাল আবার অল স্পেস মানে 0 থেকে 2 পাই psi m phi the complex conjugate into psi m phi d phi, this has to be equal to 1। ইন্টিগ্রাল আবার অল স্পেস কারণ এখানে তুমি পরিষ্কার বুঝতে পারছো এখানে অ্যাঙ্গেলটা কি হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু এখানে 2 পাই, তো মানে 0 থেকে 2 পাই পর্যন্ত, মানে 5 পার্টের জাস্ট লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই, মানে আরটার লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, থিটার লিমিট হচ্ছে 0 থেকে পাই, আর ফাই এর লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই, এটা ইকুয়াল টু 1 হতে হবে। সেটা কি হলো দেখো তাহলে, ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই। আচ্ছা, সাই এম ফাইটা যদি এ ই টু দি পাওয়ার আই এম ফাই আমি লিখি তাহলে কমপ্লেক্স কনজুগেট করলে কি হবে, এ ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই হবে, ডি ফাই হবে, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই আর ই টু দি পাওয়ার প্লাস আই এম ফাই তোমার কেটে চলে গেল। এবারে তুমি এ আর এ মিলে এ স্কোয়ারটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই করে দাও, ডি ফাই করে দাও, সেটা তোমার 1 হয়ে গেল। এ স্কোয়ার ইন্টু 2 পাই 1 হয়ে গেল, a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার অফ 2 পাই হয়ে গেল। তাহলে a এর ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস 1 ওভার রুট ওভার অফ 2 পাই, এটা তুমি পেলে। তাহলে নরমালাইজড ওয়েভ ফাংশনটা কি দাঁড়াচ্ছে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে, সাই এম ফাইটা প্লাস মাইনাস 1 ওভার রুট ওভার অফ 2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই। আর এবারে দেখো যে যেহেতু এই যে প্লাস 1 বাই রুট ওভার অফ 2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই and minus 1 over root over of 2 pi e to the power I m phi are linearly dependent এই দুটোকে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। আর লিনিয়ার ডিপেন্ডেন্ট বুঝলে কি করে, একটার সঙ্গে দেখো এই প্রথমটার সঙ্গে জাস্ট মাইনাস 1 একটা কনস্ট্যান্ট গুণ করে দিলেই পরেরটা পেয়ে যাও, তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যাজ এইটা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট উইদাউট লস অফ জেনারেলিটি। We can choose the normalized wave function as psi m phi equal to 1 by root over of 2 pi e to the power I m phi। এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওয়েভ ফাংশনটা হলো
উইথ m এর যে অ্যালাউড ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। এইটা ইকুয়েশন নাম্বার গুলো 8, ধরে নাও এখানে তুমি 9, 10, 11, এটা ধরে নাও তোমার 12, এটা ধরে নাও তোমার 13, এটা ধরে নাও 14, এটা ধরে নাও তোমার 15। দেখো তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশনটা আমি বের করে ফেলেছি, ঠিক আছে। 1/√2π e⁻im⁵। কি কারো অসুবিধা আছে কিছু, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাই তো? আচ্ছা এনার যে আইগেন ভ্যালু তাহলে কি হলো? আমি তো করেই রেখেছিলাম em = m² h cos²/2i। এটা তোমার এনার্জি আইগেন ভ্যালু। আগে যখন করেছিলাম আমি এখানে m এর উপর কোনো রেস্ট্রিকশন দিইনি, এখানে m এর উপর রেস্ট্রিকশন চলে এলো উইথ m = 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট। এটা ঠিক আছে। আচ্ছা, আর এবারে আমাকে এই ওয়েভ ফাংশন এবং এনার্জি নিয়ে বেশ কিছু অ্যানালিসিস আমায় করতে হবে। আচ্ছা দেখো আমি যে অ্যানালিসিস গুলো করছি, প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে when m = 0 দেন এনার্জিটা তোমার কিন্তু এখানে 0 হয়ে গেল। দেখো এই m² h cos²/2i m = 0 তো অ্যালাউড, তাহলে m = 0 হলে তোমার e0টা 0 হয়ে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে, এটার মানে হচ্ছে যে ফর দিস সিস্টেম জিরো পয়েন্ট এনার্জি is 0. For this system 0 point energy 0. তো এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জি তোমার 0 হচ্ছে। আর এবারে কথা হচ্ছে যে এই যে 0 পয়েন্ট এনার্জি 0 হলো, এর আগে পার্টিকুলার বক্স বা হারমোনিক অসিলেটর এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 হচ্ছিল, মানে আমি বলতে পারছিলাম যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হচ্ছিল। আর 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয় তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হচ্ছিল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি বাঁচাতে হয় তাহলে 0 পয়েন্ট এনার্জি 0 হওয়া চলছিল না। সেটা পার্টিকুলার বক্স ক্ষেত্রে দেখা হয়েছে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে দেখা হচ্ছে। কিন্তু এখানে যে এই যে 0 পয়েন্ট এনার্জি 0 হয়ে গেল, তাহলে এখান থেকে একটা প্রশ্ন ন্যাচারালি চলে আসতে পারে যে এই যে ইনফরমেশনটা এটা কি ডাজ ইট ভায়োলেট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল? তাহলে এটাকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে গেছে এই যে 0 পয়েন্ট এনার্জি 0 হয়ে গেল। কারণ আগে তুমি দেখেছো 0 পয়েন্ট এনার্জি 0 হয়ে গেলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যায়। আর দেখি জাদু ভায়োলেটেড হচ্ছে কিনা। দেখো প্রথম কথা হচ্ছে যে ফর দিস সিস্টেম দাঁড়া 1 সেকেন্ড ধরো তো, না একটু ধরো। হ্যাঁ হ্যালো, যেটা বলছিলাম দেখো এই সিস্টেমের ক্ষেত্রে টোটাল এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি, কারণ পোটেনশিয়াল এনার্জি 0, ফ্রি পার্টিকেল বলা হয়েছে। সেটা কথা L²/2i তো, যেটা এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কয়ার/2i, সেইটা আমি যখন 0 বলছি তার মানে L² = 0 হলো, L = 0 হলো,
অর্থাৎ এল স্কোয়ার অ্যাভারেজ 0 হলো, এল অ্যাভারেজ 0 হলো। ঠিক আছে? হ্যাঁ? তাহলে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হচ্ছে তুমি ডেল্টা এল বা সিগমা এল তুমি লিখবে, সেটা কত? রুট ওভার অফ এল স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ স্কোয়ার। এটা কত? এটা তোমার বেসিক্যালি 0। ঠিক আছে? তাহলে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা ডেল্টা এল বা সিগমা এল সেটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখো ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি হয়? ডেল্টা এল ডেল্টা ফাই দিস হ্যাজ টু বি ইকুয়াল টু গ্রেটার মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। আর এবারে কথাটা দেখো যে ডেল্টা এল যদি 0 হয়ে যায় তাহলে, আর ডেল্টা ফাই যদি কোনো কারণে ফাইনাইট হয়, তাহলে 0-র সঙ্গে একটা ফাইনাইট কোয়ান্টিটি গুণ করলে সেটা 0 হয়ে যায়, তাহলে ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে আবার বলছি দেখো, যদি 0 পয়েন্ট এনার্জি যদি 0 হতো, তার মানে 0 মানে এই ধরনের পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা 0, টোটাল এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি, যেটা রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেটা এল স্কোয়ার বাই টোয়াইস আই। এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে এল স্কোয়ারটা 0 হয়ে যাচ্ছে, এলটা 0 হয়ে যাচ্ছে, এল স্কোয়ার অ্যাভারেজ 0, এল অ্যাভারেজ 0, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমার 0 হয়ে গেল। তাহলে যখন ডেল্টা এল 0 হয়ে যায় আর ডেল্টা ফাই যদি ফাইনাইট হয়, তাহলে দুটোকে গুণ করলে 0 হয়ে যাবে। 0 তার গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 না, দিস অ্যাকচুয়ালি ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এবার কথাটা হচ্ছে যে ডেল্টা এল 0 হওয়া সত্ত্বেও হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে যদি ডেল্টা ফাইটা ইনফিনিটি হয়। কথা হচ্ছে কি, এটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল may be satisfied even if delta L equal to 0 when delta phi tends to infinity. Heisenberg uncertainty principle may be satisfied even if delta L equal to 0 when delta phi tends to infinity. আর এবারে দেখো তুমি যে টাইপের পার্টিকুলার সিস্টেম কনসিডার করছিলে, পার্টিকেল রোটেটিং ইন রিং প্রবলেম টাইপের, তাহলে কথা হচ্ছে যে ধরে নাও এইটা ফাই, এটা হচ্ছে ফাই প্লাস ডেল্টা ফাই, তাহলে এইটা হচ্ছে তোমার ডেল্টা ফাই এর ভ্যালুটা, এইটা। ঠিক আছে? এটা হচ্ছে ডেল্টা ফাইটা। মানে ব্যাপারটা কি যে তুমি হয়তো মাপতে মানে ধরেছিলে পজিশনটা এখানে, কিন্তু আনফরচুনেটলি পজিশন একটা আনসার্টেনটি থাকার জন্য যার এখানে থাকার কথা ছিল সে অ্যাজিভ জন্য এখানে আসে, সেখানে অ্যাঙ্গুলার পজিশনে যে আনসার্টেনটিটা 5 থেকে মানে 5 প্লাস ডেল্টা 5 হয়েছে, তো আনসার্টেনটিটা ডেল্টা 5 হয়ে গেছে। আর এবারে কথাটা হচ্ছে এখানে থাকার কথা ছিল এখানে আছে, কিন্তু কে বলতে পারে যে এটা একবার ঘুরে গিয়ে এখানে যায়নি? মানে আমি যেটা বলতে চাইছি যে এই যে আনসার্টেনটি ইন তোমার আনসার্টেনটি ইন ফাই তুমি ভাবছো এইটুকু, তেমন তো হতে পারে যার এখানে থাকার কথা ছিল সে এখানে আছে বলে তুমি আনসার্টেনটি ইন পজিশনটাকে পাচ্ছ, কিন্তু এমন তো হতে পারে সে একবার ঘুরে গিয়ে এখানে গেছে, দুবার ঘুরে গিয়ে এখানে গেছে, তিনবার ঘুরে গিয়ে এখানে গেছে। তার মানে তুমি তো দেখতে পাচ্ছ না যে ইন দ্য মিন টাইম সে যেখানে থাকার কথা ছিল অন্যত্ব আছে, সেই জন্য একটা আনসার্টেনটি বা মেজারমেন্টে ভুল তুমি পাচ্ছ বা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছ, কিন্তু সেটাকে দুবার বা চারবার বা ছবার বা পাঁচবার মানে ঘুরে যায়নি তুমি জানছো কি করে? তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে অ্যাজ দ্য পার্টিকেল রোটেটস, পার্টিকেল যে রোটেট করছে, অ্যাজ দ্য পার্টিকেল রোটেটস delta phi may have any arbitrary value starting from 0 to infinity। কারণটা কি না, ডেল্টা ফাইটা যেটা এইটা অ্যাকচুয়ালি তোমার 2n পাই প্লাস ডেল্টা ফাইও হতে পারে উইথ
n ইকুয়াল টু ধরো 0, 1, 2, 3 ডট ডট, মানে একবার ঘুরিয়ে গিয়ে সেখানে আসতে পারে, দুবার ঘুরিয়ে সেখানে আসতে পারে, তাহলে ডেল্টা ফাই যদি 0 হয়, এই যে 2n পাই অ্যাঙ্গেল যে ঘুরে যাচ্ছে, মানে কবার ঘুরে গেল, একবার না, দুবার না, তিনবার না, চারবার, সেই মতো করে 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, সেই জন্য তোমার দেখো এই ডেল্টা ফাইটা কিন্তু তোমার আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। যেমন একদম ফ্রি পার্টিকেল যদি হতো, যেটা এক্স দিয়ে ধরো ওয়ান ডাইমেনশন একটা ফ্রি পার্টিকেল, সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেখানে খুশি যেতে পারে, ঠিক এখানেও একই রকম ভাবে সে ঘুরছে, ঘুরিয়ে চলেছে, ঘুরিয়ে চলেছে, ঘুরিয়ে চলেছে, তার মানে সে তার ডেল্টা ফাই যেটা আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন যেটা, সেটা কিন্তু টেন্স টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তো যেটা কথা হচ্ছে যে যেহেতু যেহেতু অ্যাজ ডেল্টা ফাই মে টেন্স টু ইনফিনিটি, দেন ডেল্টা এল মে বি 0 or 0 point energy মে বি 0। বুঝতে পারলে যে এক্ষেত্রে জাস্ট ডেল্টা এল মানে 0 পয়েন্ট এনার্জি 0 হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যাবে, কারণ এটা ফ্রি পার্টিকেল, যে পার্টিকেলটা হচ্ছে তোমার জাস্ট ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, অর্থাৎ পজিশনের আনসার্টেনটি যখন তোমার আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তখন কিন্তু মোমেন্টামের আনসার্টেনটি 0 হতে কোনো আপত্তি নেই। সেটা তোমার একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, যেটা মানে রোটেশন নয়, একদম তোমার লিনিয়ার মোশন আর কি, সেই পার্টিকুলার কেসে হয়। ওই পার্টিকুলার কেসে আনসার্টেনটির পজিশন হচ্ছে যে কোনো আরবিট্রারি ভ্যালু হতে পারে বলে আনসার্টেনটির মোমেন্টামটা কিন্তু 0 হয়, এবং সেই পার্টিকুলার কেসে একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে। এখানেও ঠিক একই রকমের সিচুয়েশন, যে 0 পয়েন্ট এনে 0 হলেও কিন্তু তোমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, তো এটা প্রথম কথা। আচ্ছা, তারপরে দেখো যে যে এক্সাইটেড স্টেট গুলোতে যখন তুমি যাবে, তখন কিন্তু আমার এনার্জি গুলো পাল্টাচ্ছে, মানে আর 0 থাকছে না, এবং সেই এনার্জি গুলো কি হবে আমি সেটা আসছি। তুমি প্রথম একটা জিনিস খেয়াল করে দেখো যে ডিজেনারেশন নিয়ে তুমি কথা বলো, যে এক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা হচ্ছে ডিজেনারেট, গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট, সরি, গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট, অর্থাৎ একটা পার্টিকুলার এনার্জিতে একটাই ওয়েভ ফাংশন আছে, কিন্তু অল এক্সাইটেড স্টেট আর অল এক্সাইটেড স্টেটস আর টু ফোল্ড ডিজেনারেট। বাকি সমস্ত এক্সাইটেড স্টেটস গুলো কিন্তু টু ফোল্ড ডিজেনারেট। কেন? তুমি খেয়াল করে দেখো, ধরো ওয়েভ ফাংশনটা তুমি সাই এম, এটা কি লিখছো 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই, তো তাহলে তুমি যদি ধরো, আমি কথা বলছি, তুমি একবার এম এর ভ্যালু +1 নিলে, আর ধরো এম এর ভ্যালু -1 নিলে, ওয়েভ ফাংশনটা কি হলো, সাই +1, এটা 1/√2 পাই ই টু দি পাওয়ার আই ফাই হলো, আর সাই -1 সেটা হয়ে গেল 1/√2 পাই ই টু দি পাওয়ার আই ফাই হলো। তা দেখো তুমি দুটো আলাদা ফাংশনস পেলে, কিন্তু এনার্জিটা কি হচ্ছে, এনার্জিটা কিন্তু এম স্কোয়ারের উপর নির্ভর করে, এম স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই। এই পার্টিকুলার কেসে দেখো তোমার এনার্জিটা, সেটা এম এর ভ্যালু +1ই হোক বা -1ই হোক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এনার্জিটা এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই হচ্ছে। তার মানে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস পেলে এনার্জি কিন্তু একই, সেগুলো সেটা টু ফোল্ড ডিজেনারেট, এবং সেটা সব ক্ষেত্রেই সত্যি, মানে এম এর ভ্যালু +2 -2 +3 -3 প্রত্যেক ক্ষেত্রেই সত্যি। সেখানে অল এক্সাইটেড স্টেটস আর টু ফোল্ড ডিজেনারেট হবে এই পার্টিকুলার কেসে। এবং তুমি যদি এনার্জি গুলোকে দেখো, এনার্জি আইগেন ভ্যালুস গুলো, এম যখন 0 এনার্জিটা 0 হলো, এমটা যখন +-1 এনার্জিটা এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই হলো, যখন এটা +-2 সেটা হচ্ছে 4 এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আই হলো, ই যখন +-3 তখন 9 এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আই হলো। তার মানে তুমি যদি এনার্জি লেভেলস গুলোকে লেখো, এম ইকুয়াল টু 0, এনার্জিটা তোমার 0 হলো, এম এর ভ্যালু +-1, ই +-1টা হচ্ছে এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই হলো, এম এর ভ্যালু +-2, ই +-2টা হচ্ছে তোমার 4 এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আই হলো, এম এর ভ্যালু তোমার +-3,
এনার্জিটা E প্লাস মাইনাস থিটা হচ্ছে তোমার 9h cos স্কয়ার বাই টুয়াইস I হলো অ্যান্ড সো অন। তাই এরকম করে তোমার এনার্জি লেভেলগুলো যাচ্ছে। ঠিক আছে? বিভিন্ন লেভেলের এনার্জিগুলো তোমার এরকম ভাবে যাচ্ছে। এবং পরিষ্কার যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু গ্র্যাজুয়ালি তোমার বাড়ছে। মানে দেখো স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল যদি তুমি ক্যালকুলেট করো, ডেল্টা ই ধরো তোমার এম থেকে এম প্লাস ওয়ান লেভেলে যাচ্ছে, এটা কত হবে? এম প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু এইচ কস স্কোয়ার বাই টুয়াইস আই 2m প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টুয়াইস আই। এইটা এইটা হচ্ছে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, এবং পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা বাড়ছে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। তার মানে স্পেসিং, যেটা ছবিতেও পরিষ্কার, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ energy levels increases with increase in quantum number. Spacing between two successive energy levels increase with increase in quantum number. হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, এইখান থেকে একটা কোশ্চেন আমি করতে পারি, যেটা আগে বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। দেখো এটা আমি একটা হোমওয়ার্ক হিসেবে দেবো, পরের দিন আমি ভাবি তোমার একটু ভাবো। আচ্ছা দেখো যে তোমার বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল তোমরা পড়েছো। বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল কি বলে? যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। আচ্ছা, ক্লাসিক্যালি এনার্জি তো কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কোয়ান্টাম মেকানিক্যালি এনার্জি হচ্ছে ডিসক্রিট। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে তুমি কি দেখেছো না, যত কোয়ান্টাম নাম্বার বাড়ছিল পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কমে 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 জিরোর দিকে যাচ্ছিল, অর্থাৎ ডিসক্রিট এনার্জি লেভেলটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের দিকে টেন্ড করছে। তাতে তুমি স্যাটিসফাইড ছিলে, তুমি বলছিলে যে হ্যাঁ দেখো বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপালটা স্যাটিসফাইড হয়েছে। কিন্তু এই যে পার্টিকুলার প্রবলেমটার কথা আমি এখানে বললাম, সেটা শুধু এখানে নয়, রিকি ডটার প্রবলেমের ক্ষেত্রে হয়, পার্টিকেল ইন বক্স প্রবলেমের ক্ষেত্রেও হয়, যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। তার মানে কোয়ান্টাম নাম্বার যখন আরো 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 হাই হবে তখন স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস আরো আরো বেড়ে যাবে, অর্থাৎ যেটা ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস হয়ে যাওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপাল, সেটা তো হচ্ছেই না। তাহলে এখানে কি মনে হচ্ছে যে বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যাচ্ছে? এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা যেটা হচ্ছে যে এই যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা বেড়ে গেল, এই যে রেজাল্টটা স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস ইনক্রিজেস উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। তাহলে কোশ্চেনটা হচ্ছে ডাজ ইট ভায়োলেট হাইসেনবার্গ আনসাইড ডাজ ইট ভায়োলেট বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপাল? ডাজ ইট ভায়োলেট বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপাল? হুম, ঠিক আছে, ডাজ ইট ভায়োলেট বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপাল? কথা এটাকে বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপাল ভায়োলেট করে গেল। ঠিক আছে, তাহলে এইটা একটু বাড়িতে ভাববে, যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তোমার আস্তে 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 বেড়ে যাচ্ছে কমার বদলে, মানে যেটা ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস হয়ে যাওয়া উচিত ছিল এখানে উল্টোটা হচ্ছে। তাহলে এটা কি বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপালকে ভায়োলেট করে গেল? এইটা একটুখানি তুমি বাড়িতে ভালো করে দেখবে। ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি প্রবলেমটা করলাম, মানে এখানে অঙ্ক বা টেকনিক্যাল জায়গাগুলো কিছু অসুবিধা হয়েছে কিনা বলো। এবার আমরা এর অ্যাপ এই যে পার্টিকুলার মডেলটা আমরা ব্যবহার করেছি, এই মডেলটা আমরা অ্যাপ্লাই করব। মানে প্রথমে ইন্ট্রোডাকশনে যে কথাটা বললাম, যে তোমার যখন হবে, মানে যখন তোমার
মানে এই প্রবলেমটা যখন শুরু করলাম বললাম যে পার্টিকেলিনের বক্স প্রবলেম তুমি যেটা পড়েছিলে সেটা হচ্ছে লিনিয়ার কনজুগেটেড পলিন, তার ইউভি ভিজিবল স্পেকট্রাটাকে বোঝার জন্য হচ্ছে ওই মডেলটা তোমার পক্ষে খুব কাজের ছিল। এবারে যদি তুমি বেনজিন বা এই টাইপের কোনো অ্যারোমেটিক সিস্টেম কনসিডার করো যেখানে অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রনটা সার্কুলারলি ঘুরে বেড়াচ্ছে আর কি, সার্কেলের মতো করে, তখন তুমি সিচুয়েশনটা কেমন করে হ্যান্ডেল করবে আর কি, সেটা একটুখানি বোঝার দরকার আছে না। তাহলে আমি এর অ্যাপ্লিকেশনটা বলি। এই মডেলটা আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি টু আন্ডারস্ট্যান্ড দ্য UV visible spectra of cyclic conjugated polygen। আরে কেমন করে সাইক্লিক কনজুগেটেড পলিন, সেটা কেমন করে তুমি কাজে লাগবে? ধরো তুমি একটা বেনজিন কনসিডার করলে। আচ্ছা, বেনজিনের ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে পাই ইলেকট্রনটা সেটা কি করছে, সে মোরাললেস একটা মানে সাইক্লিক্যালি যে বেসিক্যালি রোটেট করছে, মানে এটা একটা মানে ছবিটা হয়তো সার্কেল বলে মনে হচ্ছে না। হ্যাঁ, পাই ইলেকট্রনটা হচ্ছে সাইক্লিক্যালি বেসিক্যালি তোমার ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে পাই ইলেকট্রন গুলো, সেই পাই ইলেকট্রন গুলো ধরে নাও তো একটা ফ্রি পার্টিকেল যে বেসিক্যালি একটা রিং এ রোটেট করে। তাহলে উই অ্যাজিউম দ্যাট দ্য pi electrons are free particle that rotates in a circular ring of fixed radius. So we assume that the pi electrons are free particles that rotates in a circular ring of fixed radius. এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে ধরে নাও রেডিয়াসটা রেডিয়াস ইজ r। তাহলে r যদি হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আইটা হচ্ছে m ইন্টু r স্কোয়ার উইথ এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, যেটা ধরো 9.11 ইন্টু 10⁻31 কেজি। রেডিয়াসটা কি আমি সেটা পরে বলছি, রেডিয়াসটা যদি কেউ সাপ্লাই করে দেয় তা ভালো, নাহলে বের করার একটা আস্তে আস্তে তোমার শেখাচ্ছি আর কি এটা। আচ্ছা, এবারে আমি রেডিয়াসটা কেমন করে বের করতে হয় তারপর দেখাচ্ছি। এবারে ধরো তুমি বেনজিনের ক্ষেত্রে তাহলে যদি এনার্জি লেভেলস গুলোকে দেখো, তাহলে এনার্জি লেভেলস গুলো এমটা হচ্ছে এম স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই, এটা। তাহলে আইটা তুমি বেসিক্যালি পেয়ে গেছো এখানে এই ফর্মুলা থেকে। আইটা হচ্ছে এম আর স্কোয়ার, যেখানে এম জানো আর আর জানো, আরটা যদি বলে দেয় তো ভালো। যেমন ডায়াটমিক যদি লিনিয়ার কনজুগেটেড পলিনের ক্ষেত্রে অনেক সময় বক্স লেন্থ বলে দেয়, বক্স লেন্থ না বলে দিলে সেটা ক্যালকুলেট করার রাস্তা ছিল যে সিঙ্গেল সিসি বন্ড ইন্টু 1.54 অ্যাংস্ট্রম, কার্বন ডাবল বার কার্বন ইন্টু 1.33 অ্যাংস্ট্রম, তার সঙ্গে 1.54 অ্যাংস্ট্রম অ্যাডিশনালি যোগ করতে হতো, করে হচ্ছে তুমি বক্স লেন্থটাকে পেতে। তাহলে এক্ষেত্রে রেডিয়াসটা যদি বলে দেয় ভালো, নাহলে কেমন করে বের করতে সেটা না দেখানো যাবে। এমটা হচ্ছে এম স্কোয়ার এইচ কস স্কোয়ার টোয়াইস আই। তাহলে এবারে যদি তুমি, আচ্ছা এটা এখানেই বলে দেওয়া উচিত ছিল। দেখো এইখানে যখন তুমি এই যে বিভিন্ন এনার্জি লেভেলস গুলোকে বলছো, এখানে বিভিন্ন এনার্জি লেভেল বলছো বলছো বলছো, মানে এখানে আমি যদিও প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস লিখে দিয়েছি, হয়তো আরো ভালো করে বোঝানোর জন্য হয়তো তোমার এইটা একটা ধরো একটা, এই একটা, এইটা একটা ধরো, এই একটা, বা দুটো স্টেট, এই একটা ধরো এই একটা, মানে গ্রাউন্ড স্টেটটা হচ্ছে নন ডিজেনারেট, বাকি স্টেটগুলো হচ্ছে টুফোল্ড ডিজেনারেট আর কি। এখানে ঠিক একই রকম ভাবে ধরো এদিকে যদি এনার্জি তুমি প্লট করো, গ্রাউন্ড স্টেট এনার্জি এইটা হয়ে গেল, গ্রাউন্ড স্টেট এনার্জি ই জিরো, সেটা তোমার জিরো হয়ে যাচ্ছে। এবারে তোমার টুফোল্ড ডিজেনারেট হচ্ছে, যেখানে ই প্লাস মাইনাস ওয়ান, সেটা হচ্ছে এইচ কস স্কোয়ার বাই টোয়াইস
আই এইটা, তারপরে তোমার ধরো এইরকম হচ্ছে ই প্লাস মাইনাস টু, সেটা হচ্ছে 4 h cos স্কোয়ার বাই টোয়াইস আই এইটা। হুম, তো এইটা হচ্ছে তোমার m ইকুয়াল টু 0 এর জন্য, এটা m ইকুয়াল জন্য একটা +1 আর একটা -1 এর জন্য, এটা m একটা +2 আর একটা -2 এর জন্য। এই তো এরকম ভাবে যাচ্ছে তো এটা। হুম, তা দেখো এবারে কথা হচ্ছে যে বেনজিনের ক্ষেত্রে, ফর বেনজিন there is 6 delocalized pi electrons। বেনজিনের ক্ষেত্রে 6টা ডিলোকালাইজ পাই ইলেকট্রনস আছে, ঠিক আছে? তা 6টা করে ডিলোকালাইজ পাই ইলেকট্রনস থাকে, তাহলে ইলেকট্রনগুলো ভর্তি হবে কেমন করে? এইখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। তার মানে এক্ষেত্রে হাইয়েস্ট অকুপায়েড মলিকুলার অরবিটাল সেটা হচ্ছে তোমার সাই +-1 এইটা, মানে যেখানে তোমার m এর ভ্যালু হচ্ছে +-1 এইটা, এইটা। আচ্ছা, এবারে যদি লোয়েস্ট এনার্জি ট্রানজিশন তোমাকে করতে হয়, তাহলে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল যেটা, সেটা কোনটা? না সাই +-2। মানে বেনজিনের ক্ষেত্রে যদি লোয়েস্ট এনার্জি ট্রানজিশনটাকে করতে হয়, তাহলে কোথা থেকে কোথায় ট্রানজিশনটা ঘটবে? না +-1 থেকে +-2 তে তোমার ট্রানজিশনটা করতে হবে, এইটা এরকম হলো। এবারে দেখো যে এনার্জি গ্যাপ যদি তুমি হোমো থেকে লুমোতে যাও, মানে লোয়েস্ট এনার্জি ট্রানজিশনের জন্য এইটা, সেটা কত হবে? না পরিষ্কার হচ্ছে 4 h cos স্কোয়ার বাই টোয়াইস আই মাইনাস h cos স্কোয়ার বাই টোয়াইস আই এইটা। মানে এর এনার্জি হচ্ছে 4 h cos স্কোয়ার বাই টোয়াইস, এখানে হচ্ছে h cos স্কোয়ার বাই টোয়াইস আই, তার এটা হয়ে যাচ্ছে তোমার 3 h cos স্কোয়ার বাই টোয়াইস আই এইটা। বা তুমি এটাকে লিখতে পারো 3 h স্কোয়ার বাই 4 × 8 পাই স্কোয়ার ইন্টু আই। মানে h cos হচ্ছে h/2 পাই, তুমি বসিয়ে দিলে তাহলে h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তো নিচে হয়ে গেল 8 পাই স্কোয়ার আই এইটা। এটা হচ্ছে 3 h স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই এটা। তাহলে এবারে দেখো তুমি এক সেকেন্ড, এটা তাহলে এবারে দেখো জাস্ট যদি লোয়েস্ট এটাকে ট্রানজিশনটাকে করতে চাও, তাহলে এইটাকে যদি তুমি এইচ সি বাই ল্যামডা করো, এইটা এই ডেল্টা এইটাকে যদি এইচ সি বাই ল্যামডা করো, তো সেটা হয়ে যায় 3 h স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই। সেখান থেকে ল্যামডাটা পেয়ে যাচ্ছ, ল্যামডাটা ল্যামডাটা কত হয়ে যাচ্ছে? এটা একটা এইচ কেটে গেল, তাহলে 8 পাই স্কোয়ার আইসি বাই 3h, 8 পাই স্কোয়ার আইসি বাই তোমার 3 × 8। এই ল্যামডাটা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স, মানে ওয়েভলেন্থ ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন আর কি। এইটা হচ্ছে ওয়েভলেন্থ ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন। ওয়েভলেন্থ ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন, ঠিক আছে? তাহলে দেখো কেমন করে মানে তুমি জাস্ট এই মানে যেটা মানে কি বলবো, একটা কনজুগেটেড সাইক্লিক কনজুগেটেড পলিন, সেখানে পাই ইলেকট্রন গুলো অ্যাজিভ যেন সার্কুলারলি রোটেট করছে, এইটাকে তুমি অ্যাজিউম করে নিয়ে তুমি জাস্ট এই ল্যামডা ম্যাক্সটাকে বের করতে পারো। মানে এটা হচ্ছে, এগুলোকে সব অনেক সময় ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে এগুলো পড়ে। ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি মানে হচ্ছে মানে যেখানে ইলেকট্রনটাকে তুমি জাস্ট ফ্রি বলে অ্যাজিউম করছো। এবার লিনিয়ার কনজুগেটেড পলিন, তার ক্ষেত্রে তুমি পার্টিকেলের বক্স মডেল কাজে লাগাতে পারতে, আর পার্টিকেল রোটেটিং ইন রিং এই যে মডেলটা, সেটা হচ্ছে সাইক্লিক কনজুগেটেড পলিনের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারতে এটা, ঠিক আছে? আর এবারে নিউমেরিক্যালি যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমি যেটা বলছিলাম, দেখো যেটা লাগবে শুধুমাত্র আইটা লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা। আর আই বের করতে গেলে মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু কোথায় একটা লিখলাম, মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু আর লাগবে, আর হচ্ছে রেডিয়াসটা। আচ্ছা, একটা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে মানে জাস্ট এস্টিমেশন আর কি, estimation of radius
আচ্ছা, একটা এইরকম করে তুমি ভাবতে পারো যে তো এই যে বেঞ্জিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ছিল, তিনটে অ্যাকচুয়ালি তোমার ছিল মানে ৩ জোড়া পাই বন্ড ছিল। এবারে রোটেশনটা এইরকম ভাবে হচ্ছে, করে আল্টিমেটলি এই পুরো জিনিসটাকে তুমি বলছো এটা একটা সার্কেলের মতো করে রোটেট করছে। আর এবারে যদি ধরে নেওয়া হয় যে এই রোটেশনটা একদম সেই এই মানে বেসিক্যালি রোটেশনটা এই কার্বনের মানে দিয়ে হচ্ছে, মানে কার্বনের কে বলবো কেন, প্রত্যেকটা কার্বনের মাথা দিয়ে হচ্ছে, তাহলে একটা অ্যাপ্রক্সিমেশন এইভাবে করতে পারো তুমি। সেটা হচ্ছে যে যদি রেডিয়াসটা ধরে নাও তোমার আর হচ্ছে, তাহলে 2 পাই আরটা এইটা যে 6টা যে বন্ড তার সঙ্গে যা সমান, অর্থাৎ 6 ইন্টু 1.39 অ্যাংস্ট্রম তার সঙ্গে সমান, সেইখান থেকে তুমি একটা আর বের করতে পারো, যেটা বেসিক্যালি হয় 1.328 অ্যাংস্ট্রম এইটা। তাহলে এইটাকে তুমি রেডিয়াস হিসেবে এস্টিমেট করতে পারো, একটা রাফ এস্টিমেশন, যদিও ঠিক এস্টিমেশন না, একটা রাফ এস্টিমেশন। আর এইটা যদি হয় তাহলে এইখানে এই ল্যামডা ম্যাক্সটা তুমি লিখতে পারো এইরকম ভাবে 8 পাই স্কোয়ার এম আর স্কোয়ার সি, এম আর স্কোয়ার সি, সি হচ্ছে স্পিড অফ লাইট, ডিভাইডেড বাই 3h। 8 হলো পাই স্কোয়ার হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি হলো 1.328 ইন্টু 10⁻10 মিটার, তার স্কোয়ার হলো ইন্টু লাইট স্পিড 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলো, ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হলো। এইটা এসব ডেটাগুলোকে আমি বসিয়ে দিয়ে একটা মোটামুটি ভাবে একটা এস্টিমেশন করে নিতে পারি ওয়েভলেন্থে। এটা ভুল এস্টিমেশন, কিন্তু তবুও একটা মোটামুটি ভাবে এটা ধর 192 ন্যানোমিটারের মতো একটা তোমার বেরোচ্ছে, মানে অ্যাপ্রক্সিমেট একটা 192 ন্যানোমিটারের কাছাকাছি একটা বেরোচ্ছে। মানে এটা সাডেনলি হয়তো এক্সাক্ট যে ভ্যালু তার সাথে অনেকটা ডিফার করবে, কারণ এটা তো একটা ক্রুড অ্যাপ্রক্সিমেশন, কিন্তু এইরকম করে তুমি জাস্ট মানে করতে পারো এবং সেটা পরীক্ষায় দেওয়াই যেতে পারে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই পার্টিকুলার মডেলটা তুমি অ্যাকচুয়ালি কেমন করে কাজে লাগাচ্ছ এটা। এবং শুধু তাই না, এই মডেলটা দিয়ে আরেকটা কাজ তুমি করতে পারো। ধরো তুমি একটা লিনিয়ার কনজুগেটেড পলিন কনসিডার করলে, আর তার বদলে তার সাইক্লিক অ্যানালগটাকে দেখবে। তো আমি যেটা বলতে চাইছি, ধরো জাস্ট সিম্পলি এই CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, তাহলে বিউটাডাইন, তার সঙ্গে তুমি কম্পেয়ার করো এইটাকে। বা ধরো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড ধরো CH2, তাহলে 135 হেক্সাট্রাইন, তার সঙ্গে তুমি কম্পেয়ার করো এইটা, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে এই লিনিয়ার কনজুগেটেড পলিনটা এটাকে তুমি ট্রিট করো, ট্রিট ইউজিং পার্টিকুলার বক্স মডেল। পার্টিকুলার বক্স মডেল দিয়ে তুমি বেসিক্যালি লিনিয়ার কনজুগেটেড পলিন যেটা, হ্যাঁ হ্যাঁ লিনিয়ার কনজুগেটেড পলিন যেটা, হ্যাঁ সেটাকে তুমি পার্টিকেল ইন এ বক্স এই মডেল দিয়ে ট্রিট করো। আর এইটাকে তুমি ট্রিট করো, ট্রিট ইউজিং ফ্রি পার্টিকেল রোটেটিং ইন এ রিং মডেল। এইটা দিয়ে তুমি এটাকে ট্রিট করো, তাহলে কি তুমি এর এনার্জি পেয়ে যাবে। এবারে কথাটা হচ্ছে এই লিনিয়ারটা কিন্তু এনার্জিটা যদি তোমার EL বলো, আর এর এনার্জিটা মানে টোটাল এনার্জি কিন্তু, হ্যাঁ সমস্ত ইলেকট্রনগুলোকে ডিস্ট্রিবিউট করে দিলে টোটাল এনার্জি EC বলো, তাহলে জানো তুমি নিশ্চয়ই জানো যদি ECটা মানে মানে স্টেবিলাইজেশন আর কি, মানে যদি মানে এনার্জি মানে এখানে অবশ্যই আমি স্টেবিলাইজেশন এনার্জি বা টোটাল এনার্জি যাই বলো না কেন, মানে এটা যদি এনার্জিটাকে পজিটিভ ধরো, তাহলে এই যেটা সাইক্লিক যে অ্যানালগটা তার এনার্জিটা যদি তোমার লিনিয়ার যেটা
তার তুলনায় কম হয়ে যায়, তাহলে কম্পাউন্ডটা অ্যারোমেটিক হয়। যদি সাইক্লিক কনজুগেটেড পলিন এবং লিনিয়ারটা এটা কম্পারেবল যদি হয়, তাহলে সেটা নন অ্যারোমেটিক হয়। আর যদি সাইক্লিকটা তোমার গ্রেটার দ্যান লিনিয়ার হয়ে যায়, মানে সাইক্লিকটা ডিস্টেবিলাইজ হয়ে যায়, সেটা অ্যান্টি অ্যারোমেটিক হয়। অ্যান্টি অ্যারোমেটিক হয়, এবং সেটা এক্ষেত্রে যেমন বেনজিন তোমার এক্সাম্পল। নন অ্যারোমেটিক হচ্ছে অক্টাটেট্রাইন, সাইক্লো অক্টাটেট্রাইন হচ্ছে এক্সাম্পল। এটা বিউটানাইন, এটা হচ্ছে এক্সাম্পল। সাইক্লোবিউটানাইন হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, বেনজিন হচ্ছে অ্যারোমেটিক, সাইক্লো অক্টাটেট্রাইন সে বেসিক্যালি তোমার নন অ্যারোমেটিক। তাহলে এই যে অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক, সেইটার একটা করসপন্ডিং মডেল এটা হতে পারে যে তুমি লিনিয়ার কনজুগেটেড পলিনটাকে পার্টিকুলার বক্স মডেল দিয়ে দেখো, তার যে সাইক্লিক কনজুগেটেড পলিন, অর্থাৎ এটাকে যদি 4 মেম্বার হয়, এটা 4 মেম্বার সাইকেল, এটা 6টা কার্বন থাকলে, 6 মেম্বার সাইকেল 8টা থাকলে 8 কার্বনওয়ালা যা সাইকেল, এভাবে তুমি যদি ধরো আর কি, বিভিন্ন যে অ্যানিউলিন গুলো আছে আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তুমি দেখো জাস্ট লিনিয়ারটাকে পার্টিকুলার বক্স মডেল দিয়ে দেখো, আর সাইক্লিকটাকে তুমি বললাম পার্টিকুলার রোটেটিং রিং দিয়ে দেখো। এবারে যদি এমন হয় যে কোন একটা সাইক্লিক কনজুগেটেড পলিন সে তার ওপেন চেন অ্যানালগ যেটা তার তুলনায় বেশি স্টেবল, তাহলে সেটা অ্যারোমেটিক। বেশি স্টেবল মানে হচ্ছে তার এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার কম। আর যদি লেস স্টেবল হয় তাহলে সেটা অ্যান্টি অ্যারোমেটিক, আর যদি কম্পারেবল স্টেবিলিটি হয় তাহলে সেটা তোমার নন অ্যারোমেটিক। তাহলে দেখো এই মডেলটা, মানে এই যে পার্টিকেল রোটেটিং এর রিংটা তুমি করলে, তার সঙ্গে পার্টিকুলার বক্স মডেলটাকে কাজে লাগিয়ে তুমি এইগুলোও করতে পারো। বুঝতে পারলে কেন যে এই মডেলটা আমি পড়ে নিলাম কেন? যদিও সিলেবাসে তোমার এটা উল্লেখ করা নাই, কিন্তু এটা পড়ার খুব দরকার আছে। সেটা তোমার পক্ষে অনেকটা অ্যাডভেন্টেজিয়াস হবে আর কি। তোমাদের ধরো এই 6 সেমিস্টারে তোমাদের প্রজেক্ট আছে, ডিজার্টেশন বলে, প্রজেক্ট আছে। প্রজেক্ট কি করবে না করবে তুমি মাঝে মাঝে ভাবো। তুমি যদি আজকে এই পার্টিকুলার বক্স মডেল এবং সাইক্লিক অ্যানালগ এই দুটোকে কাজে লাগিয়ে তুমি জাস্ট অ্যান্টি অ্যারোমেটিসিটি এবং নন অ্যারোমেটিসিটির মডেল জাস্ট দিতে পারো, তাহলে সেটা খুব ভালো একটা প্রজেক্ট হতে পারে। হ্যাঁ, তোমার ডিজার্টেশন বা প্রজেক্ট আছে তো তোমাদের এবারে 6 সেমিস্টারে, তখন এর পরের সেমিস্টারে উঠবে আর কি। মানে পলিমার, তার অল্টারনেটিভ হচ্ছে তোমার ওই ডিজার্টেশন। সেখানে এটা কিন্তু তোমার ভীষণ কাজের হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ স্যার। সিদ্ধান্তগুলো ঠিক। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি এই এনার্জির যে কম্পারিজন গুলো করে অ্যারোমেটিক নন অ্যারোমেটিক, এই মানে কনক্লুশনটাতে কিভাবে এলেন? না না, তুই অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে, কি পড়েছিস? তোদের মাস্টার কি পড়িয়েছে? অ্যারোমেটিকে তো প্ল্যানার হবে, তারপরে না, সেটা তো হুকেলের রুলটা বললি। আরে বাবা, সেটা তো হুকেল 4n+2 রুলটাকে বলছিস। যদি একটা কম্পাউন্ড অ্যারোমেটিক আর একটা কম্পাউন্ড অ্যান্টি অ্যারোমেটিক তুই বুঝবি কি করে? তার ক্রাইটেরিয়াটা কি? মানে বেনজিন কেন অ্যারোমেটিক তুই বলছিস, আর হোয়ারাজ সাইক্লো অক্টাটেট্রাইন কেন তুই নন অ্যারোমেটিক বলছিস, বিউটানাইন কেন তুই মানে অ্যান্টি অ্যারোমেটিক বলছিস? হুকেল 4n+2 রুল দিয়ে আমি বলতে বলছি না, কিন্তু তার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া গুলো কি এরকম পড়েছিস না? এটা তো মানে সার্টেনলি মানে মাস্টারমশাই নিশ্চয়ই বলেছে যে কোন একটা, ধরো তুমি এই যে বললাম 1,3 বিউটানাইন, এটা লিনিয়ার কনজুগেটেড পলিন, তার করসপন্ডিং সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে সাইক্লোবিউটানাইন। তাহলে এবারে কথাটা হচ্ছে যে কোন একটা সাইক্লিক কনজুগেটেড পলিন সে যদি তার করসপন্ডিং ওপেন চেন অ্যানালগের রেসপেক্টে বেশি স্টেবল হয় তাহলে সেটা অ্যারোমেটিক, কম স্টেবল হলে অ্যান্টি অ্যারোমেটিক, আর ইকুইভ্যালেন্ট স্টেবিলিটি হলে সেটা হচ্ছে নন অ্যারোমেটিক। এটা পড়িসনি? না স্যার, বলেননি বলুন। এখানে কারণ বলেনি, মানে কাউকেই বলেনি? কাউকে কোনো মাস্টারমশাই বলেনি? কি রে? হ্যাঁ স্যার, এরকম ধরনের কথাই তো বলতে পারতো, তারপরে হুকেলটা হ্যাঁ, হুকেলটা তো তারপরে হচ্ছে একটা রুল আগে। তুমি জানবে কি করে? তোমার তো থার্মোডাইনামিক্সে তুমি যদি মেজার না করো তাহলে কে বেশি স্টেবল কে কম স্টেবল তুমি বুঝবে কি করে? তখন হচ্ছে তোমাকে ওই হুকেল 4n+2 রুল দিয়ে বলতে হয়। সেই রুলের প্রচুর এক্সেপশনও আছে। হ্যাঁ, এ করে
তারপরে তো রুলের গল্পটা আছে। রুলটা যখন তুমি বলছো সেটা যে মনোসাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, প্রত্যেকটা কার্বন হচ্ছে ভেকেন্ট পি অরবিটাল কন্টেন্ট করতে হবে, আর 4n+2 হচ্ছে তোমার ডিলোকালি পাই ইলেকট্রন থাকতে হবে। সেটা হচ্ছে তোমার রুল। মানে 4n পাই ইলেকট্রন থাকলে সেটা তোমার তোমার কি বলে অ্যান্টি অ্যারোমেটিক, আর 4n+2 ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, এইভাবে বলে। আর 4n ইলেকট্রন আছে কিন্তু সেটা সামাও ধরো মানে কোনো কারণে প্ল্যানারিটিটা ডেস্ট্রয়েড হয়ে গেছে বা কিছু আর কি, যেটা অক্টার সাইক্লো অক্টাটেট্রাইনের ক্ষেত্রে হয় আর কি, তখন সেটা নন অ্যারোমেটিক হতে পারে। সেগুলো তো হুকেল রুলটা তো অনেক পরে, মানে পরের ব্যাপার আর কি, তাই না? দিব্যেন্দু তো রাজদীপের কাছে পড়িস তো নাকি অর্গানিক? না না স্যার, আমি অর্গানিক এতদিন কার কাছে পড়তামই না, ও এখন আচ্ছা ওই আচ্ছা, ও আচ্ছা আচ্ছা অনির্বাণ স্যারের কাছে আচ্ছা পড়তে আচ্ছা এসেছি। আচ্ছা কিন্তু আচ্ছা স্যার আমাদের কলেজেও আসলে ম্যাম পড়ানোর আগে মানে ডিরেক্ট হুকেলস রুলেই ঢুকিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এই তোর জিনিসটা তুই তখন তোদের কি অতটা শাশ্বতী ম্যাম নাকি? হ্যাঁ আচ্ছা, না না সেটা মানে ওটা বাই মানে, মানে ওটা কি বলবো মানে অটোমেটিক বলে হয়তো আর বলেনি আর কি, মানে হয়তো জোর দিয়ে বলেনি এই করে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইটা। হুম। মানে এরা তো অনেক মানে মানে সিএস বা আমাদের মানে অমৃত বা রাজদীপ, ওরা তো খুব ডিটেলে এইসব নিয়ে অনেকটা, মানে সিএস তো অ্যারোমেটিসিটি নিয়ে অনেকটা কথাবার্তা বলে। হ্যাঁ, মানে জানি না এখন, আমাদের সময় তো বলতো, মানে এখন জানি না কতটা কি বলে, কিন্তু এটাকে নিয়ে তো মানে অ্যারোমেটিসিটি নিয়ে তো, হ্যাঁ, তাদের তো খুব ভালো নোট ছিল। মানে আমাদের তো হাতে লেখা নোট ছিল। অ্যারোমেটিক নিয়ে স্যার কিন্তু অনেকটা সময় দিতেন আর কি, এই করে। আর এমনি অমৃত নিশ্চয়ই বলবে, অমৃত কিন্তু স্যারের ছাত্র ছিল। অমৃত নিশ্চয়ই অনেকটা বলবে। রাজদীপ তো মানে আসলে দীনবন্ধু দীনবন্ধু বাবুর ছাত্র ছিল রাজদীপ। হ্যাঁ, অমৃত রাজদীপও নিশ্চয়ই অনেকটা বলবে এইসব ব্যাপার নিয়ে, এই করে। হুম। যাকে তাহলে এইটা মানে এটা আমি জাস্ট তোমাদের একটা অ্যাডিশনালি বললাম। হ্যাঁ, মানে যেটা এই এই যে পার্টিকুলার প্রবলেমটা আমি মানে মডেলটাকে ছিল, সেই মডেলটা একটা ইউজ হিসেবে একটা বলছি। আর একটা জিনিস আমি একটা প্রবলেম হিসেবে বলি, দেখো, মানে প্রবলেম নয়, মানে তার সলিউশনও করে দিতে পারি। প্রবলেম সেটা কি, তারা শো দ্যাট ফর দ্য free particle rotating on a circular ring of fixed area, wave function is an eigenfunctions of LZ operator. What is the value of Z component of angular momentum? So that for the free particle rotating on a circular ring of fixed area, wave function is an eigenfunction of LZ operator, or what is the value of the Z component of angular momentum? আর এই পার্টিকুলার কেসে দেখো খেয়াল করে যে তোমার যেটা তোমার জানা আছে যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে LZ অপারেটরটা হচ্ছে -IH² ডেল ডেল ফাই, এইটা। আর ওয়েভ ফাংশন যেটা আমি বলছি সাই এম ফাই, এটা দেখতে কেমন 1/√2π e⁻im ফাই, এগুলো আমি জানি। তাহলে এবারে যদি LZ অপারেটরটা সাই এম ফাই এর উপরে কাজ করে, কি হবে? -IH² ডেল ডেল ফাই 1/√2π e⁻im ফাই, এইটা। -IH² আসে, এখান থেকে একটা im তোমার চলে এলো, বাকি এটা পড়ে রইলো। আই গুণ করলে -1, আর একটা -1 অলরেডি ছিল, এটা mh² হলো, আর সাই এম ফাই হলো। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, দেখো এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরটা সাই এর উপরে কাজ করলে সেই সাইকে ফেরত দিচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটাই হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার মানে জেড কম্পোনেন্ট অফ
অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেড এর ভ্যালুটা কিন্তু এম ইন্টু এইচ ফোর্স উইথ এম ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 মানে এটাই যখন পরে তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে সেখানে তুমি দেখবে ওই এই একই জিনিস বেরোচ্ছে তখন হয়তো এই ক্যাপিটাল এম না লিখে এটাকে এম এল সাফিক্স দিয়ে লেখে এম এল আর কি ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার সেই রকম ভাবে লেখা হয় কিন্তু জিনিসটা বেসিক্যালি একই এটা তো দেখো এই হচ্ছে মোটামুটি ভাবে পার্টিকেল রোটেটিং এর রিং নিয়ে যে কথাগুলো বলতে হয় সেটা আমরা এটা বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুব সহজ একটা ব্যাপার এবং এই যে ব্যাপারটা আমি বললাম এইটা বলতে গিয়ে আমি আলটিমেটলি এটা করে ফেললাম সেটা হচ্ছে যেটা নেক্সট ক্লাসে আমি করব নেক্সট ক্লাসে আমরা মূলত পড়বো হচ্ছে রিজিড রোটার প্রবলেমটা নেক্সট ক্লাসে আমি রিজিড রোটার প্রবলেমটাকে পড়বো আর এই যে রিজিড রোটার প্রবলেম যখন তুমি করছো রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখবে এর দুটো পার্ট থাকে মানে শোরিঞ্জার ইকুয়েশনটা যখন তুমি লিখবে একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট থাকে আর একটা হচ্ছে তোমার ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকে এই ফাই ডিপেন্ডেন্ট পার্টের সলিউশনটা কিন্তু বেসিক্যালি আমরা করে ফেললাম ফাই ডিপেন্ডেন্ট পার্টটা সহজ বলে তার টোটাল সলিউশনটাকে করতেও বলে আমি সেই পার্টটা কিন্তু করে ফেললাম এটা তাহলে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে করলেই আমার জাস্ট কাজ হয়ে যাবে এবং তার ইউজ হচ্ছে স্পেকট্রোস্কোপিতে মানে মাইক্রো স্পেকট্রোস্কোপি বা মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে তার ইউজটা কেমন হচ্ছে সেটা জাস্ট একটা দেখার জায়গা থাকে এবং অ্যাট দ্য সেম টাইম তুমি দেখবে এরপরে যদি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তুমি করো অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে শোরিঞ্জার ইকুয়েশনের তিনটে পার্ট একটা আর ডিপেন্ডেন্ট পার্ট একটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট ফাই ডিপেন্ডেন্ট পার্টটা কিন্তু এই বেসিক্যালি হয়ে গেল এই পার্টিকুলার প্রবলেমটাকে করার জন্য সেখানে এই যে প্রবলেমটাকে করলাম এইটা জাস্ট তোমার মানে কি বলবো মানে জাস্ট সময় নষ্ট নয় তোমার মনেই হতে পারে স্যার এটা কি সিলেবাসে আছে হ্যাঁ সিলেবাসে আছে লুকিয়ে আছে রিজিড রোটার আছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম আছে তাহলে আমি যখন রিজিড রোটার পড়তাম তাহলে ফাই পার্টটা আমাকে করতে হতো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করলে ফাই পার্টটাকে করতে হতো সেই পার্টটা কিন্তু আমরা বেসিক্যালি এখানে করে দেখে দিতে পারলাম আর পরে দেখবে যে রিজিড রোটারের যে থিটা পার্টটা আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের থিটা পার্টটা এক্স্যাক্টলি একই তার মানে রিজিড রোটার প্রবলেম সলভ করা মানেই হচ্ছে তোমার এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে দুটো পার্ট তোমার করা হয়ে গেল তাহলে অ্যাডিশনাল যেটা করতে হবে আর পার্টটাকে করলেই হবে তাহলে পরের দিন যখন রিজিড রোটার নিয়ে কথাবার্তা বলবো ফাই পার্টটা অলরেডি হয়ে গেছে থিটা পার্টটা নিয়ে দু চারটে কথাবার্তা বলতে হবে থিটা পার্টের সলিউশনটা কঠিন সেই জন্য এই সলিউশনটা সিলেবাসে নেই জাস্ট ফাইনালি অ্যান্সারটা কেমন হয় বলা সেখান থেকে এনার্জি আইগেন ভ্যালুটা কেমন হয় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার ইউজ মাইক্রো স্পেকট্রোস্কোপিতে কেমন করে করছে আর কি সেটা আমরা জাস্ট নেক্সট দিনে আলোচনাটা করবো এটা হচ্ছে আমাদের পরের ক্লাসে যেটা আমরা বলতে চলেছি তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক তাহলে আমাদের আমি এন্ড অফ লেকচার 4 বলে দিলাম এবারে তার আগে তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তো একটু বলে নাও মানে ক্লাসটা শেষ করার আগে বলো তোমাদের কি অসুবিধা বলো স্যার আজকের ক্লাসের লাস্ট পেজটা একটু দেখান দেখো দেখতে পাচ্ছ বড় করব না না ঠিক আছে